আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগতম আমাদের জার্নিতে। আমাদের 10 দিনের যে কঠোর তপস্যার যে একটা জার্নি তোমাদের লিখে দেওয়া হয়েছে, সেটার জন্য আজকে আমাদের দিন শুরু হতে যাচ্ছে। আজকে তোমরা 3টা লেকচার পাবা: নিউটনীয় বলবিদ্যা, কাশশক্তি ক্ষমতা আর মহাকর্ষ। আপলোড আর এক্সপ্লোর হতে যতক্ষণ সময় লাগে, তারপর যখন তোমরা পাবা, যখনই পাও আমরা 3টা লেকচার একবারে পাবলিক করে দেবো। তোমরা তোমাদের মতো ভাই দেখে নিও, ঠিক আছে? ওকে। সো ভাই লেকচারগুলো কীভাবে হবে বা কীভাবে কি ডিজাইন করছেন সেটার একটু ভাই রাফ আইডিয়া দিয়ে নিই। এখানে আমরা প্রতিটা চ্যাপ্টার সবচেয়ে কম টাইমে শেষ করব। এখন এখানে শেষ করার জন্য আমি তোমাকে থিওরিগুলো ভালো মতো করাবো, এমসিকিউ সিকিউর কিছু কোশ্চেন করাই দেবো, যাতে তোমার ফর্মুলাটা কীভাবে ইউজ করতে হয় সেটা শিখে যাও। আর তারপরে তোমাদের যে এই যে ক্লাসের স্লাইডটা এবং ক্লাসের স্লাইডের অ্যান্সার সহ এবং এক্সট্রা আরও প্র্যাকটিসের জন্য টোটাল 4টা পিডিএফ তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই কমেন্টের তুমি নিচে কি পেয়ে যাবা। সো ওখান থেকে যে মানে ভিডিওটার কমেন্টে অথবা ডিসক্রিপশনে পাবা, সেখান থেকে দেখে প্র্যাকটিস করে নিন। ওকে। দেখেন লেকচারটা আপনি হয়তো বা কখনো একটা এই এত বড় চ্যাপ্টার নিউটনের বলবিদ্যা এত কম সময় কোনো দিন শেষ করেন নাই। তো আমি ট্রাই করবো আপনাদেরকে সবচেয়ে কম সময়ে সবচেয়ে ক্রিপস হইতে শেষ করে দেওয়ার। তো কথা না বলে শুরু করে দিই। ওকে। তো স্টার্ট করা যাক আমাদের আজকে নিউটনের বলবিদ্যার কমপ্লিট শর্ট না, আমরা এটা বলতে পারি আজকে আমাদের হবে হলো কি বলা যায় বলো তো, আজকে আমরা এটাকে বলতে পারি সামারি শর্ট। ওকে, সামারি শর্ট করবো, কারণ কি আমাদের পরীক্ষায় যেহেতু টাইম কম, তুমি আমাকে একটু হেল্প করো, আমি তোমাকে একটু হেল্প করি, তাহলে আমাদের সিলেবাসটা খুব তাড়াতাড়ি এবং এফিসিয়েন্ট হইতে শেষ হয়ে যাবে। ওকে, তো শুরু করা যাক। আচ্ছা দেখেন, সবার আগে আপনারা অলরেডি এটার কমপ্লিট শর্ট দেখছেন, এই টপিকগুলো আছে, সবগুলো টপিক আমরা সিরিয়ালিতে পড়বো। প্রথম কথা বহু নির্বাচনী, এখানে এই চ্যাপ্টার থেকে মোটামুটি আপনি যদি একটু কি বলে সামারি দেখেন, তাহলে মোটামুটি প্রতিটা বোর্ডে 4 থেকে 5টা কোশ্চেন আসে এমসিকিউতে খালি। সো চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, 25টার মধ্যে 4টা থেকে 5টা এমসিকিউ খুব বড় ব্যাপার। সিকিউর যদি কথা বলো, একটা করে সিকিউই আসবে, এর বাইরে তুমি সিকিউ পাবা না। 2টা খুবই রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। এখানে কোন টপিক কিরকম ইম্পর্টেন্ট সেখান থেকে কোশ্চেন আসছে। যদি আমি কোশ্চেনের এভারেজ দেখি, তাহলে মোটামুটি বলা যাচ্ছে ভরবেগ থেকে মেলা কোশ্চেন আসছে, কৌণিক ভরবেগ থেকে মেলা কোশ্চেন আসছে, কৌণিক বেগ, কৌণিক জড়তার ভরবেগ থেকে সব জায়গা দিয়ে কোশ্চেন আসছে, কেন্দ্রমুখী বল থেকেও সব জায়গায় কোশ্চেন আসছে, নিউটনের সূত্র থেকে কোশ্চেন একটু কম আসছে। তো আসেন আমরা স্টার্ট করি। ওকে, সবার আগে বুঝতে হবে ভরবেগ জিনিসটা কি। সোজা বাংলা ভাষায় আমরা তো কাহিনী করবো না। ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগের, ভর আর বেগের কি গুণফল। ওকে, এটা কি একটা ভেক্টর রাশি। যেমন তোমাকে যদি বলে এখানে ভরবেগ বের করো, তাহলে তুমি কি অ্যান্সার দিবা? 4। বাট অবশ্যই দিক বলতে হবে, কত বলো 4i ক্যাপ। তারপর সেম ভাবে এটার উপরের দিকটা কি জে ক্যাপ, 2 ইন্টু 2 কত 4, তুমি কি অ্যান্সার দিতে পাবে? 4j ক্যাপ। এবং এই জিনিসটা হয়তো অনেকের একটু কষ্ট হতে পারে, তাই আমি এই জিনিসটা আপনাদের একটু করে দিচ্ছি, ভালোভাবে দেখেন। তবে ফার্স্ট অফ অল আপনি যদি উপাংশে ভাগ করেন, একের এদিকে কি 1 cos 30 আসবে। এটা কলমটা মোটা হয়ে গেছে, একটু কমায়নি। 1 cos 30। এখন cos 30 ভ্যালু মানে কত? cos 30 ভ্যালু হলো আপনার ½ √3। তাহলে আপনার এটা ½ √3 যদি করেন, তাহলে 1/2, 1/2 এখানে কি আপনার √3। আর যদি আপনি এই বরাবর দেখেন, তাহলে কি আপনার sin 30, sin 30 মানে কত হবে আপনার হাফ। তাহলে এখান থেকে খেয়াল করেন আপনার ভরবেগটা কত আসবে, পি আপনার কত আসবে, সেটা হলো ভরবেগ, ভর ইন্টু বেগ। তার মানে ফার্স্টে 2 এর সাথে এটা গুণ হবে। দেখ 2 এর সাথে এটা গুণ হবে, যদি এখানে গুণ হয় তাহলে আপনার কি আসবে √3i ক্যাপ প্লাস 2 এর সাথে যদি এখানে গুণ হয় তাহলে কি আপনার 1j ক্যাপ। তাহলে আসলে কি ভরবেগ লেখা শিখে গেছে, সেটা একটা ভেক্টর রাশি, আর ভেক্টরটা তোমাদেরকে ডিটেইলে পড়ানো হয়েছে, তাই আশা রাখি এটাতে কারো কোনো সমস্যা নাই। ওকে, নেক্সট কি নিউটনের ফর্মুলা। 3টে সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্র কি বলে আমাদের? জড়তার সূত্র বলো। ধরো বসে আছি, বসেই থাকতে মন চাচ্ছে, রিলস স্ক্রল করতেছি, রিলস স্ক্রল করতেই মন চাচ্ছে, পড়াশোনা করতে মন চাচ্ছে না, ঠিক আছে? অথবা যারা পড়তেছে ওদের আবার রিলস স্ক্রল করতে মন চাচ্ছে না, এটা তো আমাদের স্বপ্ন। তো এই স্বপ্নটাই জড়তার সূত্র বলে, ঠিক আছে? সেকেন্ড যে সূত্রটা, সেকেন্ড সূত্রটা কি বলে? যে জড়তাটা ডিস্টার্ব কে করতে পারে? জড়তাকে ডিস্টার্ব করতে পারে বল। বাহ্যিক কোনো বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তুমি যদি বাইরে থেকে যদি বাহ্যিক বল হতে বা অভ্যন্তরীণ বল না, বাহ্যিক বল তুমি যদি দাও, তাহলে তুমি কি পাবে? ডিপি/ডিটি। এটা কি বোঝায়? ছোট একটা সময়ের জন্য ভরবেগের পরিবর্তনকে বোঝাচ্ছে। যদি কোনো জায়গাতে তুমি ভাগ দেখো, ভাগ মানে কি ডিফারেন্সিয়েশন বোঝায়, অথবা এটা কি ঢাল বের করা বোঝায়। জি ভাই, তুমি যদি এখানে ভরবেগ থেকে বল বের করতে চাও, তো তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে, মানে কি ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন অথবা ইন্টিগ্রেশন 8টা মান হলে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, ভরবেগে যদি ফর্মুলা বসাও এমভি, তুমি যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে এম ডিভি/ডিটি প্লাস ভি ডিএম/ডিটি। ওকে, আমাদের এখানে যে কেসটা আমরা কনসিডার করি, সেখানে কি আমরা ভর ধ্রুবক রাখি। 2টা কেসে আমরা পড়ি, একটা ভর ধ্রুবক রাখা, একটা বেগ ধ্রুবক রাখা। বেগ ধ্রুবক রাখি হলো আমাদের রকেটের কেসে, ভর ধ্রুবক রাখি হলো আমরা ডে টু ডে লাইফে। ডে টু ডে লাইফে কোনোদিন দেখছিস যে ভর চেঞ্জ হচ্ছে? এমন কোনোদিন হয় না ভাই, এমন কোনোদিন হয় না। তাহলে যদি ভর যদি ধ্রুবক থাকে, তাহলে ডিএম/ডিটি = 0। তাহলে আমরা এখান থেকে বলি কি এম ডিভি/ডিটি। ডিভি/ডিটি মানে কি আমার এম এ, এটা আমরা জেনারেলি জানি যে ভাই এফ ইজিক্যাল টু এম এ। এই এফ ইজিক্যাল টু এম এতেই ম্যাক্সিমাম কোশ্চেন করা হয়। ত্বরণ নিয়ে অনেক কোশ্চেন করা হয়, ত্বরণের অনেক ফর্মুলা আছে,
এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এই সবগুলো ফর্মুলার কীভাবে আমাদের ম্যাথ করতে হয় বা ত্বরণ বের করতে হয়। তো বেসিক্যালি ত্বরণ নিয়ে অনেক খেলাধুলা করা হয়। নেক্সট ভাই থার্ডলো কীভাবে প্রতিক্রিয়ায় সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা এরা ভিন্ন বস্তুর উপর কাজ করে। যেমন তোমার যে ওজনটা, তোমার কি পৃথিবী তোমার উপর ওজন লাগাচ্ছে, তুমিও পৃথিবীকে নিজের দিকে টানতেছো, ব্যাপারটা বুঝছো। তোমাকে পৃথিবী যে টানতেছে, তুমিও পৃথিবীকে টানতেছো। তাহলে ভাইয়া কে সরে জায়গা থেকে তুই সরস, কারণ কি পৃথিবীর ভর এত বেশি যে ওর জড়তাটা চেঞ্জ করা কাইন্ড অফ লাইক ইম্পসিবল হয়ে যায়। তাই অনেকে মনে করে যে ধরো আমার হাতে যদি একটা কলম থাকে, এখানে এটার নিচের দিকে ওজন আছে আর কলমটার উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল আছে। অনেকে ভাবে প্রতিক্রিয়া বলার ওজন হলো ক্রিয়া প্রতিক্রিয়া বল, ব্যাপারটা এমন কখনোই না। প্রথম কথা ভাই, এটা দুইটা ভিন্ন বস্তুর উপর লাগাইতে হবে। এখানে যে দুইটা বল, এটা কি কলমের উপর লাগতেছে না, জি ভাইয়া লাগতেছে, তার মানে এটা কোনোভাবেই ভাইয়া ক্রিয়া প্রতিক্রিয়া বল হবে না। তার মানে ভাই কলমটা পৃথিবীর দিকে টানতেছে, কলম আবার পৃথিবীকে নিজের দিকে টানতেছে, এই দুইটা বল হলো কি ক্রিয়া প্রতিক্রিয়া বল। এবং মোস্ট ইম্পর্টেন্ট এরা, যার জন্য সাম্যাবস্থায় এদের রোল নাই, মানে কখনো ক্রিয়া প্রতিক্রিয়া বল তোমার সাম্যাবস্থা সৃষ্টি করতে পারে না। সাম্যাবস্থা সবসময় দুইটা ভিন্ন ধরনের বল সৃষ্টি করে। যেমন এটা সাম্যাবস্থা যদি থাকে, তাহলে প্রতিক্রিয়া বলার ওজন ভাই সাম্যাবস্থা বলটা সৃষ্টি করতেছে। যেমন দিনাজপুর বোর্ডে এখান থেকে খুব সুন্দর একটা অনুধাবনমূলক কোশ্চেন আসছিল যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কেন সাম্যাবস্থা সৃষ্টি করতে পারে না। আমি যে তোমাকে যে এক্সপ্লেনেশনটা বললাম এই স্লাইডেও দেওয়া আছে, একবার রিডিং করে নিও ভাই, তাহলেই কি ভাই তোমার হয়ে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট এটা কি ভাই দুই বস্তুর উপর ডিপেন্ড করে, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা কখনোই এক বস্তুর উপর কাজ করবে না। তাই ক্রিয়া প্রতিক্রিয়া বল ভালো মতো বুঝতে হবে, অনেকে বুঝেই না এটা। ওকে, নেক্সট আসি ভাই বলের ঘাত। ভাই বলের ঘাত জিনিসটি কি? আচ্ছা একটা মিনিট ভাই, বলের ঘাতের জিনিসটা হলো কি ভাই আপনার সিম্পল এফ ইন্টু টি। তাহলে ভাই কিছুক্ষণ আগে বললাম এফ ইকুয়াল টু পি বাই টি, তাহলে এফ টি মানে কি ভাই ভরবেগের পরিবর্তন। তাহলে সেমভাবে এফ টির যে গ্রাফটা, এটা তুমি যদি ক্ষেত্রফল বের করো তাহলে কি ভাই তুমি বলের ঘাত পেয়ে যাবে। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে এফ ইজ ইকুয়াল টু যদি টি স্কোয়ার হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু 0 থেকে টি ইজ ইকুয়াল টু 2 তে বলের ঘাত কত, এরকম একটা কোশ্চেন তোমাদের বোর্ড পরীক্ষাতে অলরেডি চলে আসছে। ঠিক আছে, বোর্ড পরীক্ষাতে যেহেতু আসছে, তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি। 8টা কোশ্চেন যেটা থাকবে সেটা কি ভাই তোমরা সলভ করবা। দেখো বলের ঘাত বের করতে বলছে, তো বলের ঘাত যদি আমাকে ভাবে এখানে বের করতে বলে, আমি একটু ফাস্ট বলবো, তো আপনাদের কাছে ফাস্ট লাগতে পারে কারণ আমাদেরকে ভাই তাড়াতাড়ি শেষ করতে হবে। ওকে, এই জন্য তাই ভাই কি লেখা থাকে ফর্মুলা কি বলছে ভাই, টি1 থেকে টি2, আর এটা কি ভাই আপনার এফ, এটা কি ভাই আপনার ডিটি। আচ্ছা তো ভাই দেখেন কোথা থেকে কোথায় যাচ্ছেন ভাই, 0 থেকে আপনি 2 যাচ্ছেন। এফ এর ফর্মুলা কি ভাই আপনার টি স্কোয়ার, এখানে কি ভাই আপনার ডিটি। ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি, সে ফর্মুলাটা ভাই আপনাকে জানতে হবে। ইন্টিগ্রেশনের বেসিক যে ফান্ডামেন্টাল ফর্মুলা সেটা হলো এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স। ফর্মুলা কি, পাওয়ার এক বাড়বে আর ওই পাওয়ারটা দিয়ে ডিভাইড হয়ে যাবে, প্লাস সি দেওয়া হয়। বাট আমরা জানি এখানে ডেফিনেট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট যোগজীকরণে সেই সিটা আমরা দিই না, কারণ ভাই মাইনাস হয়ে যায়। ওকে, তাহলে ভাই আপনি এটা ইন্টিগ্রেশন করে দেন, পাওয়ার এক বাড়ান, পাওয়ার দিয়ে ডিভাইড দেন, লিমিট বসান, 0 বসান, ওপরে কি ভাই আপনি 2 বসাবেন, 2 আপনি এখানে বসাই দেন, তাহলে কি ভাই 2 এর কিউব হবে কত 8 ডিভাইডেড বাই 3, আর ভাই 0 বসালে কত ভাই 0, তাহলে ভাই আপনার অ্যান্সার আসতেছে কত 8/3। এবার নিজেই বলেন বলের ঘাতের একক কি হবে, যেহেতু ভাই বলের ঘাত ইকুয়াল টু আপনার ভরবেগ, বলের ঘাত ইকুয়াল টু যদি ভরবেগের পরিবর্তন, তাই ভাই আমি এখানে কি লিখে দিতে পারি, ভরবেগের একক কি হবে, ভর মানে হলো কেজি আর বেগ মানে হলো মিটার পার সেকেন্ড। তাহলে ভাই আমি এখানে এককটা কি লিখে দিতে পারি, কেজি মিটার পার সেকেন্ড। তোমাকে চাইলে এখানে মাত্রাও জিজ্ঞেস করতে পারে, তো মাত্রাটা কি হবে, এটা মাত্রাটাও লিখে দিই। মাত্রা হলো ভাই ভরের জন্য আমরা লিখি বড় হাতের এম, মিটারের জন্য আমরা লিখি এল, সময়ের জন্য আমরা লিখি টি ইনভার্স 1। ঠিক আছে, আশা করি ভাই এই জিনিসগুলো আপনার ক্লিয়ার। ওকে, তারপর ভাই এখানে একটা বেসিক একটা কোশ্চেন, আদি অবস্থায় ভরবেগ, শেষ অবস্থায় ভরবেগ, ভরবেগের পরিবর্তন সবগুলো ভাই জিজ্ঞেস করছে। তাহলে আমরা ভাই একবার ডিরেক্ট 3 নাম্বারটাতে হিট করি, 3 নাম্বারটা বের করে ফেলি। দেখেন ভাই ভরবেগের পরিবর্তন তুমি কিভাবে বের করবা, ভরবেগের পরিবর্তন বের করার জন্য আমাকে কি করতে হবে, শেষ ভরবেগ থেকে শুরুর ভরবেগটা বাদ দিতে হবে। আচ্ছা এখন ভালোভাবে খেয়াল কর, তোকে শেষ ভরবেগ আর শুরুর ভরবেগ বুঝতে হবে। ভাই শেষ ভরবেগ কি, এটা গেছে ধাক্কা খাইছে ব্যাক আসছে, গেছে ধাক্কা খাইছে ব্যাক আসছে। আচ্ছা এই যখন ব্যাক আসছে, এই বান্দা যখন ব্যাক আসছে, সেটুসে তুই যদি এই দিকটাকে যদি পজিটিভ বলিস, এই দিকটাকে পজিটিভ বলে এই দিকটাকে অবশ্যই নেগেটিভ বলবি। তুই যদি এই দিকটাকে নেগেটিভ বলিস, তাহলে এদিকে আসতেছে কত ভাই, নেগেটিভ এমভি আই ক্যাপ, কারণ আমরা এদিকের সকল মুভমেন্টকে এক্স অক্ষ ধরি বা আই ক্যাপ দিয়ে ডিফাইন করি। আর এদিকে যখন ও যাচ্ছিল তখন সামনে একটা মাইনাস থাকার কারণে এখানে হবে কি ভাই এম ইউ আই ক্যাপ। তার মানে এখান থেকে তুই যদি নেগেটিভটা কমন নেস, তোর কি আসবে ভি প্লাস ইউ আই ক্যাপ। এটি কি ভাই আমাদের ভরবেগের পরিবর্তনের ফর্মুলাটা এখানে হবে। তার মানে যে কোনো জায়গাতে তুমি যদি দেখো দেয়ালে বাধা খেয়ে আসছে, তাহলে সেখানে বেগগুলো মাইনাস হয় না, সেখানে বেগগুলো আসলে প্লাস হয়ে যায়। বাট তোমাকে এগুলো মুখস্থ করতে হবে না, তুমি এই ফরম্যাটটা শেখো যে কীভাবে ফরম্যাটে ফেলায় জিনিসগুলো ভাই আনতে হয়। ঠিক আছে, আচ্ছা ওকে সাইলেন্ট করে দে। আচ্ছা নেক্সট যাই, ফ্রি বডি ডায়াগ্রাম প্রতিটা বস্তুকে আমাদের আলাদা আলাদা করে রাখতে হয়। আমরা ডিরেক্ট ভাই কথাতে চলে যাই। ফার্স্টে আমাদের আসে ভাই ওজন কীভাবে কাজ করে।
এটা আমরা সবাই জানি। ওজন কি ভাই, ধরো তোমার এটা পৃথিবী আছে, মাস্ত পৃথিবীর উপর ধরো তুমি এখানে দাঁড়ায় আসো, চিল ভাবে দাঁড়ায় আসো, পরীক্ষার কোনো টেনশন নাই। তাহলে কি ভাই, তোমাকে পৃথিবীকে নিচের দিকে একদম নিচ বরাবর, কেন্দ্র বরাবর তোমাকে টান দেবে, একটু সোজা হয়নি, কেন্দ্র বরাবর তোমাকে টান দেবে, এবং সেই টানটা হবে কি ভাই, mg, w=mg। তার মানে কি, পৃথিবী তোমাকে টানবে, পৃথিবীর দিকে হবে, আর তোমার ওজনটা কি ভাই, mg হবে, সিম্পল। তার মানে যে কোনো বস্তু যেভাবেই থাকুক না কেন, আঁকা থাকুক, বাঁকা থাকুক, সোজা থাকুক, তিরছা থাকুক, ওজন সবসময় ডিরেক্ট সোজাভাবে কাজ করবে। যেমন ধরো তোমার একটা কলম যদি এইভাবে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওজনটা একদম নিচ বরাবর এনজিতেই কাজ করবে, অন্য কোনো দিকে যাবে না। তারপর দেখো প্রতিক্রিয়া বলকে এন দিয়েও অনেকে ডিফাইন করে, এন মানে কি নর্মাল রিয়াকশন, আর দিয়েও অনেকে ডিফাইন করে রিয়াকশন বলে। সো এই রিয়াকশনের জন্য বা প্রতিক্রিয়া বলের জন্য অনেকে মিসকনসেপশনে থাকে যে ওজনের যে প্রতিক্রিয়াটা, সেটা মনে হয় এই জিনিসটা, ব্যাপারটা এমন না, প্রতিক্রিয়াটা কমপ্লিটলি আরেকটা জিনিস, আলাদা একটা জিনিস। আচ্ছা, তো প্রতিক্রিয়া বল হলো বেসিক্যালি আমাদের স্পর্শ বল। যদি কোনো সময় দুইটা জিনিস স্পর্শতে থাকে, ওখানে প্রতিক্রিয়া বল থাকবে। এটাকে পুশ ফোর্স বলে বা ধাক্কা বলে। যেমন এই কলমটা যদি আমার হাতে থাকে, তাহলে আমার হাতটা কলমকে মাস্ট বি ধাক্কা দিচ্ছে, এবং আমার কলমটাও হাতকে ধাক্কা দিচ্ছে। এই দুইটা যে জিনিস, এটাই হলো কিভাবে প্রতিক্রিয়া বল। যেমন এখানে যখন, আর সবসময় দেখো কি লেখা, স্পর্শতলের সাথে লম্বভাবে থাকবে। যেমন আমি যদি এখানে প্রতিক্রিয়া বল আঁকতে চাই, তাহলে এখানে প্রতিক্রিয়া বলটা সোজা উপরের দিকে কাজ করবে, আমি যদি এখানে প্রতিক্রিয়া বল আঁকতে চাই, তাহলে এই বক্সটা একে দিকে ধাক্কা দিবে, এই পিচ্ছি বক্স একে পিছনের দিকে একটা ধাক্কা দেবে। খেয়াল করো, এরা দুজন একজন একজনের ক্রিয়া প্রতিক্রিয়া বল। কারণ কি, একই টাইপের বল এবং দুই বস্তুর উপর কাজ করতেছে। এই আরটা কাজ করতেছে বড়র উপর, এই আরটা কাজ করতেছে ছোটর উপর। সো ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ভাই ভালো আইডিয়া থাকতে হবে। এবং এখানেও কিভাবে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে বা প্রতিক্রিয়া বল কত হবে আমি জানি না, আমি লিখে দিলাম সেট হচ্ছে আরই লিখে দিই, সব যেহেতু আর লিখছি, সবগুলোর মান অবশ্যই এক না, আলাদা হবে। জাস্ট লেখার জন্য আমি আর দিয়ে লিখলাম। আচ্ছা, তাও আমি চেঞ্জ করে দিই, এটা আর বার। আশা রাখি ভাই বুঝে গেছে। ওকে, আচ্ছা, তারপরে নেক্সট আসি ভাই টান বল। দেখেন আমাদের বেসিক্যালি এখন পর্যন্ত আমরা কি বল সম্পর্কে আইডিয়া রাখলাম, ওজন বল, প্রতিক্রিয়া বল, এখন কি ভাই টান বল। টান বলে কি লেখা, ভরহীন ও অসম্প্রসারণশীল একটা তার আমরা ব্যবহার করি, এটিকে আমাদের বলা যায় যে লিমিটেশন। এবং কি বলা, একই সুতাতে একটা টানই থাকবে এবং কি ভাই টান দেওয়া হবে। যেমন এই জিনিসটা দিয়ে আমি দেখলাম রিসেন্টলি ফেসবুকে অনেক বেশি কথা হচ্ছে যে বিভিন্ন টিচার ভুলভাল পড়ায়। সো ভালোভাবে দেখে রাখেন, সেটা কি ভাই, একটা সুতা আছে না, একটা সুতাতে একটা টান থাকবে, কোনোদিন ভাই দুইটা টান থাকবে না। ভাই টানটা কিভাবে কাজ করবে, বস্তু থেকে দূরে, বস্তু থেকে কি ভাই দূরে। ভাই মনে রাখবো কিভাবে, মনে রাখা খুব সিম্পল কথা। ধর তোমার হাতে যদি কেউ দড়ি বেঁধে টান দেয়, টান যদি দেয়, তাহলে কি তোমার হাতটা কি বাইরের দিকে যাচ্ছে না? তাহলে তুই বলে অ্যারোটা কোন দিকে হচ্ছে, বাইরের দিকে না? অনেকে দেখে এইভাবে পড়ায়, ভিতরের দিকে অ্যারো দেয়। বাবা অ্যারো দিয়ে কিভাবে হবে? এটার মানে জানিস কি, এটার মানে তুই সুতা দিয়ে ধাক্কা দিচ্ছিস। সুতা দিয়ে ধাক্কা দেওয়া যায় রে পাগলা, সুতা দিয়ে টান দেওয়া যায়, এই জন্যই তো নাম হয়েছে টান বল। তাই অলওয়েজ এই টান বলের যে ডাইরেকশন, সেটা বস্তু থেকে বাহিরের দিকে হবে। চাইলে খাতার পাশে তোরা লিখে রাখতে পারিস, ঠিক আছে? ওকে, যেমন তোকে যদি কেউ বলে, এটা খুব আমাদের ফেমাস, বারবার বহুত জায়গাতে আসে, তাই এইটার আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম একদম নির্দ্বিধায় আঁকা শিখতে হবে। যেমন কেউ যদি বলে, ভাই এখানে আপনি এই ছোট বস্তুর উপরে আপনি প্রতিটা বলকে এঁকে দেখান, সবার আগে আপনার নিজ বরাবর কাজ করতেছে কি, এমজি কাজ করতেছে। এটা যদি থেটা হয়, এটা হবে কত ভাই আমার 90 মাইনাস থেটা। কিভাবে, এই জিনিসটা যদি আপনার 90 ডিগ্রি হয়, এটা কি ভাই 90 মাইনাস থেটা। তুই নিজেই বল, এই এমজির এদিক বরাবর একটা উপাংশ থাকবে, এদিক বরাবর একটা উপাংশ থাকবে। কারণ কি ভাই, উপাংশে ভাগ করে নিলাম কেন, কারণ এই বস্তুটা এই তল বরাবরই সরাসরি করতেছে। তাহলে খেয়াল করেন, এমজির এই বরাবর উপাংশটা কি, এমজি কস 90 মাইনাস থেটা, আর 90 মাইনাস থেটা মানে কি এমজি সাইন থেটা। এটা ডিরেক্ট মুখস্থ রাখবেন, বের করতে আর যাবেন না। আর এই বরাবর ভাই আপনার কাজ করবে কি, একটা সাইন থেটা হলো, আর একটা ভাই আপনার অটোমেটিক কস থেটা হবে। তাহলে মনে রাখেন, একটা ব্লক যখন এভাবে পড়ে, তখন ওর এই বরাবর গ্র্যাভিটির উপাংশটা হয় বা বলটা হয় এমজি সাইন থেটা, আর নিচ বরাবর বা তলের লম্ব বরাবর যেটা কাজ করে, সেটা হলো এমজি কস থেটা। ঠিক আছে, ওকে। নেক্সটে আসি, বোর্ডের একটা কোশ্চেন আসছে, ধামাধাম আমরা এটা শেষ করে ফেলি। দেখেন ভেক্টর আপনার দেওয়া আছে, ওজনটা কিভাবে আপনার এখানে নাল এন্ড ভয়েড করতেছে। আচ্ছা, এখন আমি কোশ্চেনটা কিভাবে করবো, দেখেন কোশ্চেনটা করার আপনার অনেকগুলো ওয়ে থাকতে পারে। আপনি ফার্স্ট অফ অল করতে হবে কি, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, তিনটা ভেক্টর কি কিভাবে আপনাকে এক জায়গাতে আনতে হবে। তাহলে আমি ভেক্টরগুলোকে শিফট করে নিয়ে আসি। সবার আগে আমি এই বরাবর একটা, দেখেন এই ভেক্টরটাকে আমি ফার্স্টে এদিকে নিয়ে আসলাম, এই ভেক্টরটাকে আমি এদিকে নিয়ে আসলাম, এই বরাবর আমি দিলাম টি, জাস্ট শিফট করছি। এই ভেক্টরটাকে উপরের দিকে শিফট করলাম, এটাও আমার কি ভাই টি। তাহলে এবার খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, এই টিটা যখন কাজ করতেছিল, এই বরাবর অ্যাঙ্গেল ছিল কি থেটা না, এই বরাবর অ্যাঙ্গেল ছিল কি থেটা। খেয়াল করেন, এটা যদি থেটা হয়, তাহলে ভাই এটাও কি থেটা। তার মানে আমি বলতে পারি ভাই এটাও কি আপনার থেটাই আছে। কথা বুঝতে পারছিস? ভালো মতো খেয়াল কর, এটা থেটা হলে এই বরাবর কি আপনার ভাই থেটা হবে, সিম্পল। যেহেতু ভাই সিমেট্রিতে আছে, টান বল দুইটা যেহেতু একই, তার মানে ভাই আপনার এখানেও বল করবে কি থেটা।
ডাব্লুটাকে উপরের দিকে সরাই নে, তাহলে ভাই এই বরাবর আমার আসবে কি ডাব্লু। সবসময় মনে রাখবি কেউ যদি স্থির অবস্থায় থাকে তার এক্স অক্ষ বরাবর সকল উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর সকল উপাংশ সবসময় নেট বল 0 হবে। যেমন আপনার এই এক্স অক্ষ বরাবর একজন আরেকজনে কাটাকাটি করবে, ওয়াই অক্ষ বরাবর যে বল থাকবে তারা উপরের বলগুলো নিচের বলকে কেটে ফেলবে। তাহলে আমি যদি একে উপাংশে ভাগ করি তাহলে কি লিখতে পারি, এই বরাবর লিখতে পারি টি কস থেটা, এদিক বরাবর লিখতে পারি টি সাইন থেটা, এদিক বরাবর লিখতে পারি টি কস থেটা, কস থেটা কস থেটা কাটাকাটি হবে, এদিক বরাবর লিখতে পারি আমি টি সাইন থেটা। তা দেখ দুইটা টি সাইন থেটা, নিচে কি আপনার ডাব্লু, তাহলে আমার এখান থেকে কি লেখা যায় ভাইয়া 2t সাইন থেটা ইজ ইকুয়াল টু ডাব্লু। তাহলে ভাই এখান থেকে টি আমার আসবে কি ডাব্লু ডিভাইডেড বাই 2 সাইন থিটা। সিম্পল। দেখ এটা কোথায় আসছে, আমার দিনাজপুর বোর্ড 16তে এমসিকিউতে একটা কোশ্চেন আসছে, একদম ইজি কোশ্চেন। ওকে নেক্সট, এই ব্লকটা থেকে আপনার বোর্ডে এমসিকিউতে একবার কোশ্চেন আসছে। আমরা এটার যে টান বল প্রতিটা সুতাতে যে টান সেটা আমরা বের করা শিখবো, ঠিক আছে। আমরা এখানে ডিরেক্ট শর্টকাটটা শিখবো, ফুল কাটটা তুমি লং ক্লাস থেকে দেখে আসতে পারো, ঠিক আছে। টান বলের ওখান থেকে দেখেন শর্টকাটটা কি, সবার আগে এরকম টাইপের কোশ্চেন আমাকে সবার আগে ফার্স্ট যে স্টেপটা করতে হবে সেটা হলো স্টেপ নাম্বার 1 হলো ত্বরণ বের করতে হবে। কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে। আচ্ছা, স্টেপ নাম্বার 2 হলো কি? স্টেপ নাম্বার 2 হলো আমাকে জাস্ট একটা সিম্পল অ্যানালাইসিস করতে হবে, সেই অ্যানালাইসিসটা আপনাকে এখন আমি শিখাই দেবো। দেখেন এ বের করে কি হবে সেটাকে শিখ। বা এ বের করে হলো আপনার সিম্পল এফ নেট ডিভাইডেড বাই এম নেট দিয়ে, ভালো মতো খেয়াল কর, এফ নেট ডিভাইডেড বাই এম নেট। এখানে সব জায়গাতে কি বল দেখতেছিস, একটাই বল না, ওই বরাবর বল কি আমার 10। যদি ভাই ঘর্ষণ থাকতো তাহলে আমি ঘর্ষণগুলো পিছনের দিকে মাইনাস করে দিতাম, সিম্পল। এম নেট কি খেয়াল করবে, এখানে এম নেট আমার দেওয়া নাই, ধর আমি বলে দিলাম যে এর ভর এম, এরও ভর এম, এরও ভর এম, তাহলে ভাই এখানে টোটাল ভর হইলো কত? ভাই টোটাল ভর হইলো আমার 3m। অথবা একটা কাজ কর, তোদের সুবিধার জন্য আমি 1 কেজি 1 কেজি ধরি, যাতে তুই ম্যাথটা ভালোভাবে করতে পারিস। 1 কেজি 1 কেজি 1 কেজি, তাহলে ভাই এখানে টোটাল ভর হলো কত? ভাই এখানে টোটাল ভর হলো আপনার 3টা ভর হলো, তাই না? 3 কেজি, 10/3 শেষ, ইজি। এইবার আমার অ্যানালাইসিসের পার্টে আসি। এই পার্টটা তো আমার ক্লিয়ার, তাই না? এই পার্টটা আপনার ক্লিয়ার, স্টেপ নাম্বার 1 আমার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার অ্যানালাইসিসের পার্টে আস। দেখ অ্যানালাইসিসটা কিভাবে হবে। স্টেপ নাম্বার 2 হলো এর মানেটা কি? ভাই এর মানে হলো F/m। এখন বুঝ F/m মানে কি। F/m মানে হলো নিউটন পার কেজি। মানে কি 1 কেজি ভরের যে নিউটন বল দরকার হয়, বা 1 কেজি ভরের যে ক্ষুধাটা, নিউটন হলো ক্ষুধার মতো, জাস্ট বোঝানোর জন্য বুঝাচ্ছি যে ভাই 1 কেজি ভরের কোন একটা বস্তুর যে পরিমাণ বল দরকার হয়। যেমন তুই এখানে খেয়াল কর, তুই এখানে 3 জনকে দিচ্ছিস কি 10 নিউটন বল দিচ্ছিস না? জি। তুই যদি মাঝখানের এই টিটুটার কথা যদি তুই খেয়াল করিস, এই টিটুটা দেখ, এই টিটুটা টানতেছে, এই বান্দা কয়জনকে টেনে নিয়ে আসতেছে? ভাই 2 জনকে। কয়জনকে টেনে নিয়ে আসতেছে? 2 জনকে টেনে নিয়ে আসতেছে। সিম্পল কথা ভাই, একটা দড়িতে 2 জনকে টানতেছিস। ভর কত ভাইয়া? ভর কত? ভর হলো আমার 2 কেজি। যদি 2 কেজি হয়, এই যে সংখ্যাটা আমি পেলাম এটা কি ভাইয়া? 1 কেজি ভরের জন্য আমি খাবার পাইছি, 1 কেজি ভরের নিউটন। তাহলে যদি 2 কেজি হয় তাহলে ভাই কত হবে ভাইয়া বলতো? 2 × 10/3। যারা বুঝিস নাই তার জন্য আমি আরেকবার বলে দিই, এই জিনিসটা কি 1 কেজি ভরের জন্য কতটুকু বল লাগে। যেহেতু এখানে 2 জন ছিল তাই আমরা বললাম 2 × 10/3। ওকে নেক্সট, এবার এটা দেখ ভাই এই কয়জনকে টানতেছে? 1 জনকে টানতেছে, তার মানে ভাই এখানে কত হবে? 10/3 হবে। তার মানে ভাই প্রতিটা সুতার টান বল পেয়ে গেলাম। ওইটা কত ভাই? 2 × 10/3, এটা কত ভাই? 10/3। শেষ। যে কোনো ম্যাথ আসুক এমসিকিউতে যেহেতু আসছে তো এইভাবেই করবি, ফার্স্ট এ বের করবি, দেন অ্যানালাইসিস করবি। ভাই যদি এখানে সেটা হচ্ছে আপনার 3 কেজি থাকো তাহলে কি করতাম? তাহলে 3 × 10/3 করতি। যদি এখানে ভাই সরি এখানে ধর 3, এখানে 4, তাহলে 3 আর 4 মিলে কত? 7 না? তাহলে তুই কি লিখতিস? 7 × 10/3। সেটা হচ্ছে ভাই এখানে আপনার তখন কত ছিল? ধর 4 ছিল। 4 থাকলে কি লিখতে হবে? 4 × 10/3। মুদ্রা কথা 1 কেজিতে কতটুকু নিউটন লাগে তুই এটা দেখবি, একটা সুতা ধরবি, পিছনে দেখবি কতজন আছে, ওই টোটাল ভরটাকে এর সাথে ভাই গুণ করে দিলি, কাজ তো শেষ, ইজি। ওকে নেক্সট আসবে সাম্যাবস্থা। এটা আমরা কিছুক্ষণ ক্লিয়ারই করলাম। বস্তু সাম্যাবস্থা থাকলে স্থির অবস্থা অথবা ধ্রুব বেগে যাবে, FBD আঁকবা যেটা আমরা করছি। তারপর কি বস্তুকে এক্স আর ওয়াই হতে ভাঙবা আর সব জায়গাতে কি তোমার এফ নেটটা 0 করে দিবা। ওকে, স্প্রিং বল নিয়ে আমরা ভাই কথা বলি। একটা স্প্রিং আরামসে পড়ে আছে, তুই যদি এটাকে এক্স বরাবর নিয়ে যাস, ও বলবে কি আমাকে জায়গা থেকে সরতে দিও না। তখন কি ভাই পিছনের দিকে একটা বল লাগবে, যেটা আমার এফএস, দেখ খেয়াল কর, বল লাগছে পিছনের দিকে, তুই সরাসরি সামনের দিকে। তাই আমি এখান থেকে বলতে পারি যেখানে প্রত্যয়নী যে বলটা বা রিস্টোরিং ফোর্সটা সেটা কি স্মরণের সমানুপাতিক, বাট নেগেটিভ সাইন কেন দেয়? দিক উল্টা বোঝানোর জন্য। সমানুপাতিক চিহ্নকে উঠায় তুই কি কে এক্স দিয়ে দিলে, এটি আমার হুকস ফর্মুলা, যে এফ ইজ ইকুয়াল টু নেগেটিভ কে এক্স। তাহলে স্প্রিং বলের ফর্মুলা কি? এফ ইজ ইকুয়াল টু নেগেটিভ কে এক্স। কেটা এখানে কি বোঝায়? কেটা এখানে স্প্রিং ধ্রুবক বোঝায়। যার কে এর ভ্যালু যত বেশি তাকে বিকৃত করতে তত বেশি বল লাগবে। যেমন ট্রেনের একটা শকার আর নর্মাল লাইফের একটা স্প্রিং দুইটা আলাদা। ট্রেনের যেহেতু শকারটা অনেক মোটা হয় তাই এটাকে সহজে সংকোচন প্রসারণ করতে পারবি না। তারপর সেম ভাবে তুই যদি এটাকে
মানে কি বলে সংকোচন করিস, তাহলে খেয়াল করবে বলটা বাইরের দিকে যাচ্ছে আর তুই সংকোচন ভিতরের দিকে করতেছিস। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি হলো যে এখানেও আপনার এই বাইরের দিকে কাজ করতেছে, বা তুই সংকোচন করছিস ভিতরের দিকে। ওকে, নেক্সট, গতি অবস্থায় আমাদেরকে ভাই এ অনেক সময় বের করতে হয়। এ বের করার সিস্টেম আপনার সে একই, এ ইজ ইকুয়াল টু এফ নেট বাই এম নেট, কিছুক্ষণ আগেই করছি। এদিকে 10, এদিকে 2, তারপরে এফ নেট আমার কত হবে 8, 8 বাই আমার কত এ এম, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে অলরেডি বেরও করছেন, এ ইজ ইকুয়াল টু কত আসবে, এইচ ডিভাইডেড বাই আপনার এম আসবে। একটা কোশ্চেন আসছে, এরকম টাইপের কোশ্চেন আপনার বারবারই আসে। আসেন ভাই 3টা কোশ্চেন আমরা সলভ করি, তাহলে মোটামুটি আপনার ভাই ক্লিয়ারিটি চলে আসবে। ওকে, ফার্স্ট অফ অল ফার্স্ট কোশ্চেনটা ভাই আমরা ট্রাই করি। কি লেখা ভাই, এ দেওয়া আছে ভাই। সবার আগে এ ভাই আমরা জানি এই বরাবর বল, এ মানে কি কত ত্বরণে কাজ করতেছে। খেয়াল করো দুইটা এখানে বল কাজ করে, একটা কি এমজি সাইন থিটা, একটা হলো এমজি কস থিটা। এমজি কস থিটা আমার এখানে কোনো কাজে নেই, কারণ এমজি কস থিটা প্রতিক্রিয়া বলকে ব্যালেন্স করতেছে। সাম্য অবস্থায় আছে তো কি এমন মনে হয় যে হেলানো তলে থাকলে বক্স উপর নিচে এমনি কি লাফালাফি করতেছে, করতেছে না। তার মানে প্রতিক্রিয়া বল আর এমজি কস থিটা ভাইয়া সমান। তাহলে এমজি সাইন থিটা যদি আপনার এদিকে আসে, তাহলে আমি এখান থেকে এ ইকুয়াল টু কি বলতে পারি, এম কে ভাগ করে দেন জি সাইন থিটা বলা যায়। কি বলা যায়, জি সাইন থিটা। প্রথম কোশ্চেন শেষ। 2 নম্বর কোশ্চেনে আসে। যেহেতু এখানে আমাদের কিছু বলা হয়নি, তার মানে ধরে নেব এটা স্থির অবস্থাতে আছে। যেহেতু আমার ধরে নেব স্থির অবস্থাতে আছে, এটা আমি ধরে নেব স্থির অবস্থাতে আছে। কি বলছে ভাই, টাইম বের করতে। এখন কথা হবে কোন ইকুয়েশন বসাবো। ইকুয়েশন অনেকগুলো আছে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আছে। এখন কোনটা ইউজ করবে সেটা আপনি চিন্তা করেন। ইউ জানি, ভি আমার এখানে জানা নাই, তার মানে আমি ভি রিলেটেড কোনো কিছু ইউজ করতে পারবো না। ভি স্কোয়ার ইকুয়াল টুর ফর্মুলাও বাদ, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটিও বাদ, কারণ এখানে শেষ বেগ দেওয়া নাই। তার মানে ইউজ করতে হবে কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। কি ইউজ করতে হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন আমি এখানে দূরত্বটা বের করতে হবে। তাহলে দূরত্ব যদি খেয়াল করিস, তোকে এই বরাবর দূরত্বটা বের করতে হবে, কারণ তোর তুই যেহেতু যাচ্ছিস এই বরাবর, তোকে দূরত্বটা এই বরাবর বের করতে হবে। তো যদি এই বরাবর বের করতে হয়, থেটা যদি থাকে, এটা এইচ থাকে, এটা যদি আমার অতিভুজ হয়, ঠিক আছে, তাহলে ভাই এখানে অতিভুজ বের করবি কিভাবে, ফর্মুলা ভাইয়া সাইন থেটা ইজ ইকুয়াল টু সমুদ্রের লবণ অনেক, সো লম্ব বাই অতিভুজ। তাহলে তোর এখান থেকে অতিভুজ আসে কত ভাইয়া, এইচ বাই সাইন থেটা, মানে কি এইচ কসেক থেটা। তাহলে এখানে তুই ফর্মুলা বসাই দিবি কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখান থেকে ভাই তোর এস আসতেছে কত, এইচ কসেক থেটা। রেস্টে ছিল এই পুরো পার্টটা আমার কি ভাই 0, হাফ আসতেছে, জি কত ছিল আপনার, জি সাইন থেটা, আর এখানে কি ভাই আপনার টি স্কোয়ার। সিম্পলিফাই করেন, ম্যাথ আপনার শেষ হয়ে গেছে। টি ইজ ইকুয়াল টু 2 এদিকে মাল্টিপ্লাই করেন, 2h কসেক থেটা ডিভাইডেড বাই জি সাইন থেটা, আর এখানে কীভাবে আপনি রুট করে দিলেন, কাহিনী শেষ। টি বের হয়ে গেছে। এখন যদি কেউ বলে ভাই বি বের করতে, তাহলে ভাই বি বের করাবো আপনার একদম ইজি কাজ। বি বের করাও কীভাবে আপনার একদম ইজি কাজ, ঠিক আছে। ভাই বি বের করবো কীভাবে, ফর্মুলা বসান। ভাই কোনটা বসাবো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি বসাবো, বসাইতে পারো, কারণ ভাই তুমি টাইম অলরেডি জানো। মনে করো তুমি টাইম ভাই জানি না, তাহলে আমি কি বসাবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s বসাবো। আবারও সেম, লাস্টে বেগটা বের করবো, এটা কি ভাই আমার 0, রুট ওভার দিবা 2, এই বরাবর কত ভাইয়া জি সাইন থেটা। দূরত্বটা কত আসতেছে, দূরত্বটা ভাই কত ছিল, এইচ কসেক থেটা, তাই না। তাহলে বসাই দেন ভাই এইচ কসেক থেটা। দেখেন সাইন থেটা আর কসেক থেটা একজন আরেকজনের উল্টা, যদি উল্টা হয় কাটাকাটি করে দেন, এখান থেকে অ্যান্সার কি আসে, রুট ওভার 2gh। শেষ। তাহলে বুঝে গেছে আশা রাখি, স্পিডে করাইছি, বাট আশা রাখি ভাই তোমরা পারছো। সেমভাবে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, T1 T2 এ নেট দেওয়া আছে, 3 কেজি বস্তুতে এফ নেটের সমীকরণ, 2 কেজি বস্তুতে এফ নেটের সমীকরণ, এগুলো আপনারা নিজেরা সলভ করে নিন, ঠিক আছে। সলভ করে আমাকে অবশ্যই অ্যান্সারগুলো বললেন। আচ্ছা, এখানে অনেকগুলো ক খ আছে, ক খটা নিজেরা রিডিং করে নিন, ঠিক আছে। আশা রাখি পারবেন, কোনো টাফ কোনো কিছু না। আর ক খর ওয়ান শট পরীক্ষার আগে তোমাদের আলাদা করে দেওয়া হবে, সো সেখান থেকেও শিখে নিতে পারবা। আজকে জাস্ট ভাই কনসেপ্ট আমরা শিখবো। দেখি আমাদের কোনো কোশ্চেন আর করতে হবে কিনা, না মোটামুটি আর কোনো কোশ্চেন করতে হবে না, সব আমরা করাইছি। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের ঘূর্ণনের পার্টে চলে আসি, ঠিক আছে। এবার আমরা আমাদের ঘূর্ণনের পার্টে চলে আসি। আচ্ছা, দেখেন ভাই ঘূর্ণন, ফার্স্ট অফ অল পুরো জিনিসটা কি আপনার রোটেশনের উপর ডিপেন্ড করতেছে। ফার্স্ট অফ অল থেটা নিয়ে কথা হয়, ধরো একটা সার্কেল আছে, সার্কেলে একটা থেটা অ্যাঙ্গেল অতিক্রম করলো, তাহলে আমরা ওটাকে কি বলবো ভাই, কৌণিক সরণ। এতক্ষণ কি আমরা লিনিয়ার মোশনে ছিলাম বা রৈখিক গতিতে ছিলাম, এখন কি ভাই জিনিসগুলো সবগুলো অ্যাঙ্গেলে হবে। তাহলে এটি ভাই আমাদের থেটা, এটাকে বলা হয় অক্ষীয় ভেক্টর। তারপর আসবে ওমেগা। ওমেগা মানে কি, কোনো একটা জিনিস আস্তে ঘুরতেছে না জোরে ঘুরতেছে, কাইন্ড অফ লাইক রিয়েল লাইফের বেগের মতো। কেউ ধরো কম স্পিডে যাচ্ছে, কেউ বেশি স্পিডে যাচ্ছে, আর এখানে কি কে কত জোরে ঘুরতেছে। তাহলে ভাই এখানে ওমেগাটি কি হবে, ডি থেটা বাই ডিটি, নর্মাল লাইফের মতো। নর্মাল লাইফে আমরা কি বলি, ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি, এখানে হয় কি ডি থেটা বাই ডিটি, একই।
এটার এককটা কি রেডিয়ান পার সেকেন্ড, কারণ কি ভাই থিটার এসে একক কি ভাই রেডিয়ান। আচ্ছা, তারপরে কি ভাই আপনার আলফা কি, আলফা হলো কি আপনার স্পিড আপ করা, ত্বরণ কৌণিক ত্বরণ, ঠিক আছে, বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ধরো কারো বেগ বাড়তেছে 2 3 4 5, এটা কি রৈখিক গতিতে। এখন ধরো কেউ যদি ঘুরতেছে, ধরো ফার্স্টে 2 রেডিয়ান পার সেকেন্ড, পরে ধরো 3 রেডিয়ান পার সেকেন্ড, পরে 4 রেডিয়ান পার সেকেন্ড, এই যে বাড়তেছে, এটাকে বলা হয় কি আলফা। তাই এখানে দেখেন আলফা, ওমেগা, থিটা সবাই কি অক্ষ বরাবর কাজ করে, অক্ষ বরাবর কাজ করে, ঠিক আছে। যেমন লেখা আছে যার দিক ঘূর্ণন অক্ষের দিকে হয়। থিটাও আপনার এই বরাবর কাজ করবে, ওমেগাও আপনার এই বরাবর কাজ করবে, আলফাও আপনার এই বরাবর কাজ করবে, সব ভেক্টরের দিক কি ভাই আপনার অক্ষ বরাবর, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওমেগা নিয়ে কথা বলা হয়েছে। ওমেগা মানে কি থিটা বাই টি, যেভাবে অলরেডি বলা হয়েছে। 2π/t বলা যায়, 2π/t বলে অথবা 2π নিউ বলা হয়। দেখেন ওমেগার যে ফর্মুলাটা আমরা পরীক্ষাতে বেশি ইউজ করি সেটা হলো 2πn/t। কারণ তোমাকে কোশ্চেনে ওমেগা কোনোদিন দিয়ে দিবে না, এইভাবে বলবে যে 1 ঘন্টায় 300টা ঘুরছে, তারপর 1 সেকেন্ডে 20 বার ঘুরছে, তারপর ধরো বলবে যে 5 সেকেন্ডে এতবার ঘুরছে, যাই হোক না কেন তুমি নিচের টাইমটা বসাবা সেকেন্ডে, উপরে এনটা বসাবা ঘূর্ণন সংখ্যা, দ্যাটস ইট, তুমি ওমেগা পেয়ে যাবা। এখানে আমাদের যে বলা হয় আরপিএম বা আরপিএস, এগুলো আসলে কম্পাঙ্কের একক, কৌণিক বেগের একক না। তোমরা এটা মাঝে মাঝে ভুল করো। যেমন তোমাকে যদি কেউ বলে 360 আরপিএম মানে কি 1 মিনিটে তুমি কয়টা রেভলিউশন বা ঘুরলা, তাহলে এখানে 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, ঘুরছো কয়বার 360, তাহলে বসাই দেবো কি 2π × 360, তাহলে কি ভাই তুমি রেডিয়ান পার সেকেন্ডে পেয়ে যাবা। কেউ যদি বলে ভাই আমি এখানে আরপিএস এ বের করবো, মানে কি 1 সেকেন্ডে কয়বার ঘুরছে সেটা বের করবো, তাহলে ভাই বের করতে পারবা, সিম্পল ঐকিক নিয়ম। 60 সেকেন্ডে ঘুরছো কয়বার 360, তাহলে 1 সেকেন্ডে ঘুরছো কয়বার 360 ডিভাইডেড বাই 60, কাটাকাটি করলে আসে 636, মানে কত ভাই 6 রেডিয়ান পার সেকেন্ড। আর এটি কিভাবে তোমরা বাসায় SW করে ফেলবা। এন এর ভ্যালু বসাবো কত 360, টি এর ভ্যালু বসাবো কত, যেহেতু মিনিট আছে 60 সেকেন্ড, শেষ। তারপর দেখো ভাই ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। দেখো ভি তোমার বস্তু ঘুরে সময়ের সাথে চেঞ্জ হয়, ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, যে ভাইগুলো আমরা পারি। এবং দেখো খেয়াল করো টি ইজ ইকুয়াল টু 0 থেকে টি ইজ ইকুয়াল টু টিতে আসছে, বেগ 0 ছিল, এখানে বেগ ভি হয়েছে। তার মানে কি ভাই 0 থেকে ভিতে যেহেতু তোমার এখানে গেছে, এটা কি ভাই রৈখিক গতি, স্পর্শক বরাবর যেগুলো কাজ করতেছে সেটা রৈখিক গতি। আর অবশ্যই যেটা ভাই থিটার চেঞ্জ হয়েছে, তার মানে অবশ্যই একটা ওমেগা কাজ করবে। ওমেগা রেসপন্সিবল হয় থিটার চেঞ্জের জন্য, ঠিক আছে। থিটার যদি চেঞ্জ হয় তাহলে ভাই ওখানে ওমেগা থাকবে, ঠিক আছে, দুইটাকে কখনো মিক্স করবো না, ওকে। তাহলে ভাই থিটার জায়গায় আমরা ভি বসাই, বস্তু ঘুরে সময়ের সাথে চেঞ্জ হয়, ওমেগা ইকুয়াল ডি থিটা বাই ডিটি। যদি ওমেগা থাকে তাহলে ভিও থাকবে, সিম্পল। ওমেগা যদি থাকে তাহলে ভাই ভি তো থাকতেই হবে, কারণ কৌণিক বেগ থাকা মানেই বেগ থাকবে। তাহলে এখান থেকে ফর্মুলা আসে, সেটা কি ভাই বেগ ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর। এখান থেকে তোমার মেইন যে কথাটা শিখতে হবে সেটা ফর্মুলা, ফর্মুলা মুখস্থ করতে হবে। ফর্মুলা কি ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর, অথবা ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, যদি দুইজন লম্ব অবস্থায় থাকে এটাই হয়। কখনো আর ক্রস ওমেগা হবে না, সবসময় ওমেগা ক্রস আর হবে, অলওয়েজ মনে রাখবা। এ ইজ ইকুয়াল টু আলফা ক্রস আর, এ সি ইজ ইকুয়াল টু থিটা ক্রস আর, কৌণিকের পার্টগুলো আগে থাকে, ঠিক আছে। আচ্ছা, কথা বুঝতে পারছিস? নেক্সট দেখো সেম ভাবে আলফা বের করছে ডি ওমেগা বাই ডিটি, স্পর্শকীয় বেগে চেঞ্জ হয়, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এটি ইজ ইকুয়াল টু আলফা ক্রস আর বা আলফা আর আলফা। জাস্ট তোমাকে ফর্মুলাগুলো জানতে হবে, আমাকে জাস্ট ম্যাথ দিয়ে আমাকে ভাই করে দিতে হবে। যেমন এখানে ভাই বলছে কি ঘন্টার কাটার কৌণিক বেগ, মিনিটের কাটার কৌণিক বেগ, সেকেন্ডের কাটার কৌণিক বেগ। আমি যে কোনো একটা করে দিচ্ছি, বাকিগুলো ভাই তোরা করবি। আমি ঘন্টার কাটার কৌণিক বেগ বের করি। আচ্ছা ভাই আপনি কি শিখেছেন ওমেগার ফর্মুলা কি? ওমেগার ফর্মুলা হইলো 2π n ডিভাইডেড বাই টি। আচ্ছা ঘন্টা মানে কি পুরাটা একবার যদি ঘুরে আসে, তার মানে ভাই একবার ঘুরছে মানে কি ভাই 2π 1। এখন নিজেই বল একটা ঘন্টার কাটা পুরাটা ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে? ভাইয়া একটা ঘন্টার কাটা পুরাটা ঘুরে আসতে, খেয়াল কর, ধর তুই সকালবেলা দুপুর 12টায় উঠে দেখলি যে ঘন্টার কাটা 12টায় আছে, রাত 12টায় দেখলি যে আবার ঘুরে ওখানেই আসছে, তাহলে ভাই কয় ঘন্টা লাগাইলো পুরোটা ঘুরতে? নিজেরই বল ভাই কতক্ষণ লাগাইছে? 12 ঘন্টা লাগাইছে। কতক্ষণ লাগাইছে? 12 ঘন্টা। 12টা থেকে আবার সেই 12টায় আসলে 12 ঘন্টা লাগাইছে। তার মানে ভাই আমাকে নিচে কি বসাইতে হবে? ভাই 12 আওয়ার বসাইতে হবে। যদি ভাই 12 আওয়ার বসাইতে হয় তাহলে ভাই 2π × 1, 1 ঘন্টাতে ভাই কয় সেকেন্ড থাকে? 1 ঘন্টায় ভাই সেকেন্ড থাকে আপনার 60 সেকেন্ড। 60 সেকেন্ড 3600 সেকেন্ড। 1 ঘন্টা 1 মিনিট মানে কি ভাই 3600 সেকেন্ড। আচ্ছা তাহলে ভাই এখান থেকে আপনার 6 × 12, তাহলে এখান থেকে আপনি ম্যাথটা করে নিন। 0 0 6 36 6 হায় থেকে 3 318 আর 3 19 20 21, কত আসলো ভাই? 2 1 6 00 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে ভাই সেম ভাবে তোমরা মিনিটের কাটা সেকেন্ডের কাটা বাসায় ইজালু করে নিও। জাস্ট মিনিট পুরোটা ঘুরে আসতে কতক্ষণ লাগায় ভাই তোমার? মিনিটের কাটা পুরোটা ঘুরে আসতে কতক্ষণ লাগায় নিজেরাই বল। মিনিটের কাটা ধর তোমার 30-এ ছিল, আবার ধর 30-এই আসছে, তাহলে ভাই কতক্ষণ লাগাবে? 60 মিনিট লাগাবে। কতক্ষণ লাগাবে ভাই? 60 মিনিট লাগাবে। ওই 6-এ ছিল, আবার যদি 6-এ আসতেছে তাহলে এখানে বসবে কত ভাই? 60 মিনিট। আর সেকেন্ডের কাটা লাগাবে কতক্ষণ? 60 সেকেন্ড। কি মনে আসছে?
আচ্ছা নেক্সট আসি। ওকে দেখেন নেক্সটে কি, নেক্সট হবে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ নিয়ে। ঘূর্ণন গতিতে সবসময় দিকের পরিবর্তন হয়, ঠিক আছে। কেন্দ্রমুখী ত্বরণের কাজ কি ভাই, দিকের পরিবর্তন করা, কথা বোঝা গেছে। আচ্ছা কেন্দ্রমুখী বলটা সবসময় ভিতর দিয়ে কাজ করে, যেমন মনে হয় না যে ভাই বেগ কিভাবে চেঞ্জ হচ্ছে, বেগ চেঞ্জ হওয়া মানে কি, বেগ কিন্তু ভাই ভেক্টর রাশি, খালি মান না দিকেরও চেঞ্জ হয়। প্রতি মোমেন্টে যেভাবে দিকের চেঞ্জ হচ্ছে তার মানে কি ভাই অবশ্যই মাঝখানে দিকে কোনো না কোনো ভাবে বল আছে, এবং এই বলকে বলা কি ভাই কেন্দ্রমুখী বল, বা এটাকে বলে কেন্দ্রমুখী ত্বরণ, যার ফর্মুলা হলো ভি স্কয়ার বাই আর অথবা ওমেগা স্কয়ার আর। ওমেগা স্কয়ার আসছে কেমনে, ভির জায়গায় ওমেগা বসাই দেয় তাহলেই হবে, ঠিক আছে। মেইন কথাই চ্যাপ্টারে তোকে যে জিনিসটা জানতে হবে সেটা কি ভাই, ফর্মুলাগুলো ভালো মতো মাথায় রাখতে হবে। আচ্ছা সুষম বৃত্তীয় গতি, সুষম বৃত্তীয় গতি মানে কি, যেখানে ভি একই ওমেগা একই, ভি আর ওমেগার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। কিন্তু ওমেগাও একই ভিও একই। এখন তোকে যদি কেউ জিজ্ঞেস করে এই বৃত্তীয় গতিতে তোর এ স্পর্শকীয় ত্বরণটা কত, যে কোনোভাবে তুই বের করতে পারিস। স্পর্শকীয় ত্বরণ মানে কি ডিভি বাই ডিটি। তোর এখানে যে রৈখিক বেগ, এটা কি কোনো চেঞ্জ হচ্ছে না ভাই, এখানেও দুই, এখানেও দুই, এখানেও দুই, এখানেও দুই, এখানেও দুই, এখানেও দুই, তার মানে কি রৈখিক বেগের চেঞ্জ হচ্ছে না, মানে কি এটা শূন্য। বাট এখানে কেন্দ্রমুখী ত্বরণটা আছে নাকি নাই, অ্যান্সার হলো অবশ্যই ভাইয়া আছে। কেন, কারণ ভেক্টরের দিক চেঞ্জ হচ্ছে, দিক যদি চেঞ্জ করতে হয় বল অবশ্যই থাকতে হবে, আর সেই বলটাকে কেন্দ্রমুখী বল। তাই এখানে কি এস ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। তাই তোমার ক্ষয়ের এমন কোশ্চেন আসতে পারে, সেটা কি কেন্দ্রমুখী বলের কাজটা কি, কেন্দ্রমুখী বলের কাজটা হলো বেগের দিক পরিবর্তন করা, ঠিক আছে। এবং এখানে খ মার্কের কোশ্চেন আসছেও যে সুষম বৃত্তীয় গতিতে বেগটা কি, বেগের কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। অ্যান্সার হলো অবশ্যই বেগের পরিবর্তন হচ্ছে, কারণ কি দিক পরিবর্তন হচ্ছে, মান চেঞ্জ হচ্ছে বুঝলাম, বাট বেগ তো ভেক্টর রাশি, মান দিক দুইটাই দেখতে হবে। নেক্সট আসবে অসুষম বৃত্তীয় গতি, সেখানে কি আপনার ওমেগা আর ভি কি ভাই টাইমের ফাংশন হয়, টাইমের সাথে সাথে ওমেগাও চেঞ্জ হয়, ভিও চেঞ্জ হয়, ঠিক আছে। তার মানে ভাই এখানে তো বোঝা যাচ্ছে কোনোটাই আপনার জিরো হবে না, আর ভাই এসি তো সেই শুরু থেকেই আছে। ওকে একটা সিম্পল কোশ্চেন আসছে, কি বলছে ভাই প্রতি মিনিটে যদি 90 বার ঘুরে তার ভাই তো টেনশন কত। এখন তুই নিজেই বল, একটা বলকে তুই যদি ঘুরাইতে চাস কেন্দ্রমুখী বল দিতে হবে, কেন্দ্রমুখী বলটা কার রূপে দিচ্ছিস, টান বলের রূপে, তুই হাত দিয়ে টান দিচ্ছিস, তাহলে ভাই ফর্মুলা কি, ফর্মুলা হলো আপনার এম এসি, কেন্দ্রমুখী ত্বরণ মানে কি কেন্দ্রমুখী বল। এখানে ফর্মুলা কি আসে ভাই, এম ভি স্কয়ার বাই আর। যেহেতু এখানে বলছে প্রতি মিনিটে 90 বার ঘুরে, ঘুরহা ওয়ার্ড দেখলেই বুঝতে হবে এখানে রৈখিক বেগের কোনো কাজ নেই, আমাকে এখানে কণিক বেগ নিয়ে কাজ করতে হবে। ওমেগার বসাই দেয়, ফর্মুলা কি আসবে ওমেগা স্কয়ার আর স্কয়ার, নিচে আপনার আর আছে, কাটাকাটি করে কি আসবে এম ওমেগা স্কয়ার আর, ডিরেক্ট মনে রাখলে আরো ভালো। তাহলে আমাকে এখানে কাজ কি, এম বসাই দেন 1/10, ওমেগা কি ভাই 2 পাই এন বাই টি, 2 পাই এন কি ভাই কয়বার ঘুরতেছে, 90 বার ঘুরতেছে। টাইম কত প্রতি মিনিটে, 1 মিনিটে কত ভাই 60 সেকেন্ড, এখানে আপনার স্কয়ার হবে। আর আপনার এখানে ভাই কত দেওয়া 0.5 দেওয়া, 5/10 দেওয়া, ক্যালকুলেশন করেন, ক্যালকুলেটারে বসাই দেন, অ্যান্সার আপনার বের হয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই এককটা দিয়ে এককটা কত হবে আপনার নিউটন, ঠিক আছে। আচ্ছা কিন্তু সামারি লেকচার, তাই আপনার এখানে বের করার কোনো অপশন নাই। নেক্সট যাই। আচ্ছা নেক্সট আপনার কি ভাই ফর্মুলা, প্রতিটা ফর্মুলা কি ভাই আপনার একজন আরেকজনের সাথে কি আপনার রিলেটেড, সেটা কি এক্স এর জায়গায় থেটা বসায়, ভির জায়গায় আপনার ওমেগা বসানো হয়। দেখেন ভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি ছিল, এখানে ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি আসছে, এর জায়গায় ডিবি বাই ডিটি ছিল, এখানে আলফার জায়গায় আপনার ডি ওমেগা বাই ডিটি চলে আসছে, ঠিক আছে। সিম্পল জিনিসপাতি। ওকে নেক্সট যতগুলো ভাই আপনার ফর্মুলা ছিল নর্মাল রৈখিকের, সবগুলো ফর্মুলাই কি আপনি কৌণিকে কনভার্ট করবেন। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ছিল, তাহলে আপনার এখানে কি আসবে ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। সেম ভাবে থেটার ফর্মুলা, সেম ভাবে ওমেগা এফ এর ফর্মুলা, সেম ভাবে আপনার এস এন এর ফর্মুলা, সেম ভাবে আপনার এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টির ফর্মুলা। আর নিচে ফর্মুলাগুলো আমরা অলরেডি আগে দেখছি, খাতায় লিখে রাখে ভাই মুখস্থ রাখতে হবে, মুখস্থ না থাকলে ভাই পারবেন না, মুখস্থ করার কিছু নেই, এগুলো ভাই অটোমেটিক মনে থাকে, এটা মনে থাকলে আপনি ওইটাও মনে রাখতে পারবেন। ওকে একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা আমরা করি, তাহলে আমাদের জিনিসগুলো ভাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আসা কি দেওয়া কোশ্চেনে দেখেন, সেটা হলো প্রতি মিনিটে যদি 150 বার ঘুরে, কি বলছে প্রতি মিনিটে যদি 150 বার ঘুরে সুইচ বন্ধ করলে 2 সেকেন্ড পর থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে। আচ্ছা কোশ্চেনটা ভাই কিভাবে অ্যাপ্রোচ করবো সেটাকে বুঝতে হবে। প্রথম কথা ভাই এখানে প্রতি মিনিটে 150 বার ঘুরতেছে, মানে কি ভাই আপনার এখানে ওমেগা দেওয়া আছে, ওমেগা আই। সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে মানে কি লাস্টে আপনার কৌণিক বেগ 0 হয়ে গেছে। 2 সেকেন্ড মানে কি টাইম দেওয়া আছে, বলছে কি কয়বার ঘুরবে, মানে কি থেটা জিজ্ঞেস করছে, বা আগে থেটা বের করতে হবে, থেটা থেকে আমি এনে যাবো। তোমার যদি জিনিসগুলো টাফ মনে হয় তুমি জিনিসগুলোকে আগে রৈখিকের ভাবে চিন্তা করো। রৈখিকভাবে কিভাবে চিন্তা করবো, ওমেগা মানে কি ইউ, ওটা কি ভি, ওটা কি টাইম, এটা কি এস। এখন নিজেই বল এস ইউ ভি আর টি নিয়ে কোন ফর্মুলা আছে। তাহলে ভাই তুমি যদি এখানে পুরো জিনিসগুলো সার্চ করো, ভাই এখানে এস নাই, এখানে ভাই আপনার ভি নাই, এখানে ভাই আপনার টি নাই, এখানে ভাই এটা না, ফর্মুলা কি আপনার এটা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে আপনি এখানে জাস্ট সিম্পল লিখে দেন এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আশা রাখি তুই চিন্তা করতে পারতেছিস। তাহলে এটা থেটা, এটা ওমেগা আই, এটা ওমেগা এফ, এটা বাই 2, এটা কি ভাই আপনার টি। আচ্ছা তাহলে ভাই আপনার এখন জাস্ট ফর্মুলা বসে যাবে, ওমেগা আই আপনার কত ভাই ওমেগা বের করতে হবে। দেখেন কোশ্চেন এখন আপনার ইজি, ওমেগা আই তার মানে কি 2 পাই এন, প্রতি মিনিটে 150 বার ঘুরতেছে 60 সেকেন্ড,
তারপর কি ভাই ডিভাইডেড বাই প্লাস ওমেগা এফ কত হবে 0, এখানে হবে আপনার 2, টি আপনার কত দেওয়া 2 সেকেন্ড বসে, তারপর আপনার এখানে 2 বসবে, এখান থেকে আপনি থিটাটা বের করে নেবেন। তারপরে সবাই জানে ভাই থিটা মানে কি ভাই 2 পাই এন, ওখানে থিটার যে ভ্যালুটা আসবে ওটাকে আপনি 2 পাই দিয়ে ডিভাইড করে দিলে আপনার অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, টাইম শর্টেজের জন্য ভাই এখানে বের করতেছি না, এখানে অনেকগুলো কোশ্চেন আছে ভাই, একটু নিজেরা পড়ে নেন, আশা রাখি পারবেন, আমি মোটামুটি সবগুলো আপনার ডিসকাস করে দিছি। ওকে, ভরবেগ নিয়ে কথা বলি, ঠিক আছে। কতক্ষণ হয়েছে সাজিদ? 40। আচ্ছা, নেক্সট, বাহ্যিক বল প্রয়োগ না করলে, আমি টাইম জিজ্ঞেস করতেছিলাম আর কি, বাহ্যিক বল প্রয়োগ না করলে ভরবেগের কখনো কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা 3টা কেস নিয়ে পড়বো, 3টে কেস নিয়ে তোমার বোর্ডে কোশ্চেন আসছে, 3টাই আমরা সলভ করবো। ওকে, শুরু করি। কথা না বলে সবার আগে ভাই দুজন আসতেছে মাস্ট বিন্দাস ভাবে একজন আরেকজনের সাথে ধাক্কা খাচ্ছে, বাইরে থেকে কোনো ডিস্টারবেন্স নাই, বাইরে কোনো বাহ্যিক বল নাই। তাহলে তুমি এখানে ভাই চিল ভাবে লিখতে পারো যে ভাই শুরুর যে ভরবেগ আর শেষের যে ভরবেগ ভাই দুইটা একদম আপনার সেম। তাহলে ভাই যদি দুইটা আপনার সেম হয়, ধরো এই দুজন আসতেছে ভাই, এসে পরে কাহিনী কি হয়েছে, ধরো এসে পরে কাহিনী হলো কি ভাই, এরা দুজন ভাই আপনার আসছে একটা বেগ নিয়ে, আসার পরে কি ভাই এরা আবার যেই ধরো সেটু সেরা আসছে ইউ1 নিয়ে আসছে, ইউ2 নিয়ে আসছে, এবং ধরো এরা পরে হলো এই বান্দা পিছন দিকে ধরো চলে গেছে V1-এ, আর এই বান্দা ধরো পিছন দিকে চলে গেছে আপনার V2-তে। তার মানে আমি এখন ভরবেগের জাস্ট ফর্মুলা লিখতে হবে। ইকুয়েশনটা কি? ইকুয়েশন খুব সিম্পল, যেহেতু ভ্যালু আমার দেওয়া নেই, আমি জাস্ট ইকুয়েশনটা লিখবো। PI ইজ ইকুয়াল টু আপনার হলো PF, তাহলে ভাই ফর্মুলা কি, ফার্স্টে দিকে গেছে কত আপনার MU1 I ক্যাপ, এটা যদি উল্টা দিকে তাহলে আমি কি লিখবো ভাইয়া, নেগেটিভ সাইন দিব, নেগেটিভ M1 M2 U2 I ক্যাপ, তারপর প্লাস ক্যালকুলেটর ভাই নেগেটিভ দিকে, নেগেটিভ দিকে মানে কি নেগেটিভ M1 V1 I ক্যাপ, এটা ভাই পজিটিভ দিকে তাহলে কি ভাই প্লাস M2 V2 I ক্যাপ, শেষ। তাহলে কি ভাই ভরবেগ, শুরুর ভরবেগ আর শেষের ভরবেগ কি আমার ভাই ইকুয়াল। এখন এখান থেকে যে কোনো একটা বের করতে দিতে পারে, V1 জিজ্ঞেস করতে পারে, V2 জিজ্ঞেস করতে পারে, বাট মিনিমাম 3টে ইনফরমেশন দেওয়া থাকতে হবে, ঠিক আছে। বা ইনফরমেশন কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 6টার মধ্যে মিনিমাম 5টা ইনফরমেশন দেওয়া থাকলে আমি এটা করবো। বাট জেনারেলি এটা ভাই দেওয়া থাকে না, তো তখন আমাকে ভাই অন্য একটা ফর্মুলা ইউজ করতে হয়। ফর্মুলাটা কি এখানে দেখে রাখেন, ফর্মুলাটা হলো V1 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেট ফর্মুলা ভালো মতো, M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু U1, ঠিক আছে, প্লাস 2M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। খেয়াল কর এখানে তোর শুধু আদি বেগগুলো জানলেই তুই শেষ বেগগুলো বের করতে পারতেছিস, তাহলে আমার এই ফর্মুলাটা খুব বেশি ইউজ হয়। এটা ফর্মুলার ফরম্যাটটা একটু ভালো মতো খেয়াল কর, যখন V1 ছিল তখন এখানে U1 আর M1টা আগে আসবে, তাই M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 U1 প্লাস 2M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, শেষ। এই জিনিসটা মনে রাখলে আপনার, কারণ এত ইনফরমেশন কোনোদিন দিবে না, তোমাকে এইটা মনে রাখতেই হবে। যদি এটা V2 হইতো তাহলে V2 হলে এখানে M2 মাইনাস M1, এখানে আসতো U2, এখানে আসতো 2M1, এখানে আসতো U1, M1 প্লাস M2 M1 প্লাস M2 একই থাকতো, কোনো চেঞ্জ হইতো না। আচ্ছা, তারপর আসি ভাই সংঘর্ষের পর আপনার V1 বের করতে বলছে, V2 বের করতে বলছে। দেখেন এবার আমার এখানে ভাই কোশ্চেনটি ইউজ করতে হবে। দেখেন প্রথম কথা, M দেওয়া U1 দেওয়া U2 দেওয়া, মানে নো ডাউট আমাকে এখানে ফর্মুলা বসাতে হবে। আমি একটা বের করে দেবো, বাকিটা আপনি বের করবেন। আচ্ছা আসি, সবার আগে দেখেন V1 এর ফর্মুলা। V1 এর ফর্মুলা কি, M1 মাইনাস M2 ডিভাইডেড বাই MT, মানে M টোটালটা U1 প্লাস 2M2 U2 ডিভাইডেড বাই আবারও কি আপনার MT। আচ্ছা বসানো শুরু করেন, ভর কি এখানেও M ওখানেও M, মানে কি টোটাল পার্টটা কি আপনার 0, ঠিক আছে, প্লাস। আচ্ছা নেক্সট 2M2 U2, তার মানে কি এখানেও কি আপনার U2 মানে কি 0 দেওয়া, যেহেতু দেওয়া আছে এটা কি আপনার 0 হবে। তো ফেনোমেনাটা বুঝেন, ফেনোমেনাটা আপনার কি হলো, ফেনোমেনাটা হলো যে যখন এই বান্দা এসে ইউ আদি বেগে হিট করলো, তখন সমান ভর হওয়ার কারণে যখন আস্তে আস্তে ধাক্কা খেয়ে ধরে আসতেছে, এসে ধাক্কা খেয়ে এ থেমে গেছে, আর এই বান্দাটা চলে গেছে। খেয়াল করো, স্টিল ছিল, ইউ আদি বেগে আসছে, ধাক্কা খেয়ে এই বান্দা থেমে গেছে, আর এই হাতটা সামনের দিকে আগায় গেছে। এখন এই হাতটা কত বেগে আগায় গেছে, এটা আগায় গেছে ইউ স্পিডে, এটা আগায় গেছে কত ইউ স্পিডে। কেমনে বুঝলেন? কমন সেন্স, আশেপাশে একটু দুর্ঘটনা দেখলেই তুই বুঝতে পারবি। যদি না বিশ্বাস হয় ফর্মুলাটা বসায় বের করে নিন, দেখবেন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা পরের কেসটাতে আসি আমরা, যখন ভর একজন আরেকজন খুব বেশি হয়, ধরো সে টু সে হলো আমাদের হাতি, ধরো এটা হলো হাতি আর এটা ধরো আমি, ঠিক আছে, হাতি আর এটা আমি, ভাই আপনিও তো হাতি, একটা ধরে মারবো, ঠিক আছে, হাতি আর এটা ধর আমি, যাচ্ছে স্পিডে যাচ্ছে, সংঘর্ষ আপনার হয়েছে। আচ্ছা সংঘর্ষ হওয়ার পর ফর্মুলা আপনি বসাবেন, খেয়াল করেন আমি একটা বের করে দেবো, আরটা আপনি বের করবেন। M1 মাইনাস M2 MT U1 প্লাস 2M2 U2 ডিভাইডেড বাই আপনার কি ভাই MT। আচ্ছা
দেখেন ভর যেহেতু অনেক বেশি মানে ধরো সেটা হলো আপনার 1 কোটি টাকা, এটা ধরেন আপনার 1 টাকা, তাহলে 1 কোটি টাকা থেকে 1 টাকা বাদ দেওয়াও যা না দেওয়াও তা। তাহলে আমি এখানে পুরা জিনিসটাকে কি লিখতে পারি, এই পুরা জিনিসটাকে আমি লিখতে পারি হলো m1, এখানে m1 প্লাস m2, খেয়াল কর m1 প্লাস m2 ভাই 1 কোটি টাকার মধ্যে 1 টাকা যোগ করাও না যা না করাও তা, তাহলে আমি এটাকে কি লিখতে পারি m1 লিখতে পারি। এটা হলো কি আমার u1 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই, এখন দেখো u2 কি আমার রেস্টে ছিল তাই না, যেহেতু এই বান্দা রেস্টে ছিল এই পুরো পার্টটা কি আপনার 0, এই m1 কাটাকাটি, তাহলে ভাই v1 ইকুয়াল টু u1, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম। হাতি যখন যাচ্ছিল হাতির এখানে ভাই কোনো ইম্প্যাক্ট পড়বে না, ইম্প্যাক্ট পড়বে আপনার উপরে। এখন আপনি নিজে বুঝেন হাতির তো ভাই কোনো চেঞ্জ হয় না, ও ইউতে যাচ্ছে ইউতেই যাচ্ছে। তোমার কি অবস্থা হবে, তোমরা ভাই বাসা অবশ্যই টেস্ট করবা কত হবে। এখানে ভাই v2 স্পিডটা হবে আপনার 2u1 হবে। কেন তুই নিজে বুঝ, হাতির সাথে ধাক্কা খাইছিস, দ্বিগুণ স্পিডে ভেগে যাবি, ঠিক আছে, দ্বিগুণ স্পিডে ভেগে যাবা। ওকে আচ্ছা নেক্সট, 30 মিটার পার সেকেন্ড 500 কেজিতে আসছে, জিরোতে আছে v1 আর ই কে m12, সেম কোশ্চেন সেম জিনিস, আশা রাখি বের করতে পারবা। ই তো ভাই জানি হাফ এম বি স্কোয়ার, বেগ বের করতে হবে, ভর দেওয়া আছে ভাই বের হয়ে যাবে। ওকে এবার এটা আসি ভাই নৌকা থেকে লাভ দেওয়ার কেস, নৌকা থেকে ভাই লাভ দেওয়ার কেসেও আপনার একই ফর্মুলা বসাই দেন চুপচাপ। এই সবগুলো কিন্তু ভাই বোর্ডে আসা, ঠিক আছে, বোর্ডে আসা, তাই ভাই আমি আলাদা করে আপনাকে হাতে লিখে করাচ্ছি। আচ্ছা দেখেন সবার আগে ফার্স্টে তবে সবকিছু রেস্টে আছে, কোনো সরাসরি নেই, মানে পুরো জিনিসটা আপনার 0। এই বান্ধে এদিকে লাভ দিছে, এদিকটাকে আমি বললাম পজিটিভ, এদিকটাকে বললাম নেগেটিভ। এই বান্ধব যখন এদিকে লাভ দিছে তখন ওর ভাই কি ভরবেগ কত 50 × 5, আর এই কত আপনার আই ক্যাপ। আচ্ছা এই বান্ধব পিছন দিকে লাভ দিছে, মানে কি পিছন দিকে আপনার 100 ভি আই ক্যাপ। তাহলে আপনার এখান থেকে জাস্ট ভিটা বের করতে হবে ভাই, একদম ইজি কাজ। 100 কে এদিকে আনো, 100 কে এদিকে আনো, আই ক্যাপ সরাই দাও, তাহলে এখানে কি হবে 50 দুগুণা 100, তাহলে ভি ইকুয়াল টু হলো আপনার 2.5, এদিকে যাচ্ছে মানে আই ক্যাপ নেগেটিভ 2.5 নেগেটিভ আই ক্যাপ। ওকে আচ্ছা তারপর দেখেন ভাই গুলির কেসেও আপনার একই কথা, সেম আগের মতোই হবে, ঠিক সামনে দিবেন পিছনে দিবেন, ভরবেগ বেগ সব বের করতে পারবেন। নেক্সটে যাই আমরা, এখানে কি ভাই আপনার এবার বালু পড়তেছে বা পানি টপ টপ করে পড়তেছে, বেগের কি পরিবর্তন হবে, সেম চোখ বন্ধ করে দেখা লাগবে না, বাইরে থেকে কোনো বল নেই, আপনি চোখ বন্ধ করে আবারও ফর্মুলা বসাই দিবেন। বা ফর্মুলা আপনার কি হবে পিআই ইজ ইকুয়াল টু পিএফ, ঠিক আছে, ফর্মুলা চুপচাপ বসাই দেন। আচ্ছা ওকে ফার্স্ট অফ অল দেখেন, ফার্স্ট অফ অল আপনাকে ভরবেগ দেখতে হবে। আচ্ছা সবার আগে যখন একদম শুরুতে ছিল তখন ভরবেগ কত, শুরুতে ভর ছিল আপনার 5000 কেজি, বসাই দেন 5000 কেজি, শুরুতে কি ভাই 5000 কেজি, কত বেগে যাচ্ছিল 72 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল। এটাকে আপনি মিটার পার সেকেন্ডে নিয়ে নেন, মিটার পার সেকেন্ডে কেমনে নেয় 5 × 18 দিয়ে গুণ করে, ঠিক আছে। 18 ঘরের নামটা একটু মনে রাখেন তাইলেই হবে, 18 × 34, একটা প্যাটার্ন আছে 18 ঘরের নাম, তো তবে ক্যালকুলেটর দিয়ে করো, বাদ দাও, আমার মনে আছে আর কি। 18 × 34, 3 × 18 = 54, 4 × 18 = 72, মানে এটা কত পায় 4 × 18 = 72, 4 × 5 = 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা ওকে তার মানে যাচ্ছে কততে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। ওকে এবার দেখেন নেক্সটে সিম্পল কথা ভাই, পিএফ বের করতে বলছে, ভি চাইছে তাই না, তাহলে আমাকে কি এমটা বের করতে হবে, ভিটা চাইছে, এম বের করলে কাজ শেষ। তুই নিজেই বল 15 মিনিট ধরে পানি তো পড়ছে তাই না, এটা বের করা তো কোনো কঠিন কিছু না। তুই যদি অলরেডি জানিস যে 5000 কেজি থেকে 100 কেজি চলে গেছে, তুই কি করবি 5000 থেকে 100 বাদ দিয়ে দিবি, তাহলে থাকবে কি 4900 কেজি। এখন এখানে ডিরেক্ট বলে দেয় নাই যে 15 মিনিটে কত কেজি হারাইছে, বলে নাই, তোকে বের করতে হবে। এখন বের করা খুব সিম্পল, বলে দিচ্ছে দেখ বাবার আমি তোকে ডিরেক্ট বলবো না, তুই বের করে নে 1 সেকেন্ডে 200 গ্রাম গেছে। তাহলে এটা বের করতে দুনিয়ার সব থেকে ইজি কাজ, 1 সেকেন্ডে গেছে কি 200 গ্রাম, তাহলে 15 × 60 সেকেন্ডে যাবে কত 200 × 15 × 60 কেজিতে লাগবে, 1000 দিয়ে ভাগ করে দে, কেজিতে পেয়ে যাবি। তার মানে তো এখান থেকে এটাই হলো কি আমার এম বার, তাহলে তো এখান থেকে এম বার পেয়ে গেছিস, এম বার পেয়ে গেলে তো এখান থেকে ভাই ভিটাও পেয়ে যাবে, এম বার বসায় ভাগটা করে নেন, কাজ শেষ, ঠিক আছে, বুঝতে পারছিস। ওকে তাহলে আমি আশা রাখি সবগুলো ইম্পর্টেন্ট কেস তোদেরকে রিভাইজ দেওয়া দিতে পারছি। এখানে আর অনেকগুলো কোশ্চেন আছে, নিজেরা প্র্যাকটিস করে নিস তাহলেই হবে, আর এর বাইরে কিছু করতে হবে না। আরে কি হলো, আচ্ছা নেট কিছু একটা হয়েছে, দাঁড়াও বোর্ড হ্যাং দিচ্ছে।
এবার আমরা ভাই ঘর্ষণে আসছি। দেখেন ভাই মুদ্রা কথা, ঘর্ষণ দুই টাইপের। ঘর্ষণের কাজ কি? যেখানে পিছলানোর কোনো টেন্ডেন্সি থাকে ও বলে রুক থাম, ওখানেই থাম, এক স্টেপও ভাই নড়বি না, ও আপেক্ষিক গতিকে বাধা দেয়, সোজা বাংলা ভাষা। আচ্ছা, এখন ভাই ঘর্ষণে দুই টাইপের, একটা স্থিতি ঘর্ষণ, একটা গতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারে। ধরো আমি এখানে দাঁড়ায় আছি, তুমি আমাকে ধাক্কা দিচ্ছ, ধরো তুমি ধাক্কা দিলে 20 নিউটন, আমারও ঘর্ষণ করতে হবে 20 নিউটন। তোমাকে ধাক্কা দিলে 10 নিউটন, আমারও ঘর্ষণ করতে হবে 10 নিউটন। ধর আমি ম্যাক্সিমাম 30 নিউটন হ্যান্ডেল করতে পারি, তুমি আমাকে ধাক্কা দিলে 30 নিউটন, আমি তাও দাঁড়ায় থাকবো। বাট যখন 31 দিবা, তখন আমি কিভাবে সামনে 1 নিউটন নিয়ে চলে যাব, মানে আমার ঘর্ষণের ম্যাক্সিমাম লিমিট হলো 30 নিউটন। আমাদের সিলেবাসে এই ম্যাক্সিমাম ঘর্ষণটাকেই গতি ঘর্ষণের মানে ভ্যালু ওয়াইজ, গতি ঘর্ষণের ভ্যালু আর ম্যাক্সিমাম সীমান্তিক ঘর্ষণ, এটাকে বলা হয় ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বা সীমান্তিক ঘর্ষণ। সীমান্তিক ঘর্ষণ আর গতি ঘর্ষণের ভ্যালু একই বলা হয়, ঠিক আছে? বাট আসলে একই না, আলাদা হওয়ার কথা, বাট যাই হোক সমস্যা নেই। তবে কি লেখা? স্থিতি ঘর্ষণকে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, খেয়াল করে এফ ম্যাক্স, এফ লিমিটিং, মিউ এস এন, এটা 0 থেকে মিউ এস এন পর্যন্ত হইতে পারে, নিজেকে কন্ট্রোল করে, মানে সহজ কথা যতটুকু তোর দরকার ততটুকুই দেয়। ধর তুই 10 নিউটন দিলি, ঘর্ষণ লাগালো 30 নিউটন, নিজে চিন্তা কর, এটা ভূতের কাহিনী হয়ে যাচ্ছে না? জি ভাই, ভূতের কাহিনী হয়ে যাচ্ছে। কেন লাগাবে? তুই 10 নিউটন দিলে ওর ম্যাক্সিমাম লিমিট 30 নিউটন, ও 10 নিউটন দিয়ে চুপচাপ বসে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি লাগাবে? আমাদের চেক করতে হবে, যখন পিছলানোর প্রবণতা থাকে তখন স্থিতি ঘর্ষণ কাজ করে, যখন পিছলি হচ্ছে তখন গতি ঘর্ষণ কাজ করে। গতি ঘর্ষণের ফর্মুলা কি ভাই? মিউ কে এন। পিছলানোর বিপরীত দিকে কাজ করে, একটা ভাই ফিক্স ভ্যালু। আপনাকে আমি একটা কেস দিয়ে বুঝাই, তাহলে ভাই বেটার বুঝবেন। ধরেন আমার এখানে মিউ দেওয়া আছে, আপনি এখানে বের করেন। সবার আগে আমাদের এরকম টাইপের কোশ্চেনে ফার্স্ট কাজ করতে হবে, সেটা আমাদের এফ লিমিটিংটা বা ম্যাক্সিমামটা বের করে নেওয়া। বা এফ লিমিটিং এর ফর্মুলা কি? তার আগে একটা জিনিস ক্লিয়ার করি, তোমাকে যদি বলে ঘর্ষণের ফর্মুলা কি, তোমাকে বলতে হবে এইটা এফ লিমিটিং বা গতি ঘর্ষণের ফর্মুলা। কেউ যদি বলে ভাই স্থির ঘর্ষণের ফর্মুলা বলো, আর তুমি যদি বললে ফাক্ট করে মিউ এন, এটা ভুল হয়ে গেল। এফ স্থিতি ঘর্ষণের ফর্মুলা, মিউ এন না। স্থিতি ঘর্ষণের ফর্মুলা 0 থেকে মিউ এন। কথা বুঝে গেছে? ওকে, তাহলে আমার এখানে এফ লিমিটিং এর ফর্মুলা কি ভাইয়া? মিউ এন। মিউ কত ভাইয়া? 5/10। এন কত ভাইয়া? খেয়াল কর, যেহেতু তোর ওজনটাকে কে ভাই এখানে কন্ট্রোল করতেছে, আমি ধর এখানে জি আমি 10 নিয়ে নিলাম। ওজনকে কে কন্ট্রোল করতেছে ভাইয়া? ওজনকে কন্ট্রোল করতেছে আমার প্রতিক্রিয়া বল, যেহেতু ধরে রাখছে। তাহলে এখানে নর্মাল ইকুয়াল টু কি আপনার 20। তাহলে তুমি এখানে কি লিখতে পারো? 20 লিখে দিবা। যদি 20 লিখে দাও তাহলে 10 দুগুণা 20, তাহলে তোমরা এখানে কি আসছে? 10 নিউটন আসতেছে। তার মানে এটা কি আপনার ম্যাক্সিমাম। তাহলে খেয়াল করতে, যদি ভাইয়ের থেকে বল দিস 2 নিউটন, ও বলবে সমস্যা নেই, আমি হ্যান্ডেল করতে পারবো। ও তো ঘর্ষণ লাগাবে কত? 2 নিউটন। 4 নিউটন দিলেও ঘর্ষণ দিবে কত? 4 নিউটন। 6 নিউটন দিলে দিবে 6 নিউটন। 9 নিউটন দিলে দিবে 9 নিউটন। 9.99 দিলেও দিবে কত? 9.99। এবার 10-এর থেকে একটু বেশি হলেও আর পারবে না, তখন ওর গতি ঘর্ষণ হয়ে যাবে কত? 10 নিউটন। তখন ওর ভ্যালুটা কি ভাই? ফিক্স, কারণ ওর আর ম্যাক্সিমাম লিমিট নাই। ও তাও 10 নিউটন দিয়ে যাবে, ও তাও 10 নিউটন দিয়ে যাবে, ও তাও 10 নিউটন দিয়ে যাবে। বাট স্থিতি ঘর্ষণে ও নিজেকে ব্যালেন্স করতে পারে, যখন চলা শুরু করবে তখন ওর ভ্যালুটা ভাই ফিক্সড হয়ে যায়। দেন দিকগুলো সম্পর্কে আইডিয়া দাও। দেখো সামনের দিকে আগে যাচ্ছে, ও বলবে কোথায় যাচ্ছিস মামা? পিছন দিকে কাজ কর। সিম্পল। দেখো যেভাবেই টানুক সামনের দিকেই তো যাবে, তাই না? তারপরে গতি ঘর্ষণ এখনো ভাই পিছনের দিকেই কাজ করবে। তুই দাবাচ্ছিস, সামনের দিকে যাওয়ার চিন্তা করতেছিস, পিছন দিকে ভাই ঘর্ষণ কাজ করবে। এখানেও ভাই সেম, নিচে পড়ে যাবে যদি এম থাকে, এমজি নিচে পড়ে যাবে, এমজি সাইন থিটা। তারপরে গতি ঘর্ষণ কি এখনো পিছন দিকে কাজ করবে। সিম্পল। পিছলে থামাইতে হবে। ধর তো এটা ধরে রাখছিস, কলমটাকে ধরে রাখলাম, যদি আমি এটাকে ছেড়ে দিই, এটা কি ভাই নিচে পড়বে না? নিচে পড়া মানে কি? ঘর্ষণ বিপরীত দিকে কাজ করা। তাহলে আমার এফআর কি উপরের দিকে কাজ করবে। তো তুই এখানে ধরে রাখছিস, বল দিয়ে উপরের দিকে উঠাচ্ছিস, তাহলে কি ঘর্ষণ কাজ করবে কি? পিছন দিকে। মুদ্রা কথা, আপেক্ষিক গতিকে থামাই দিবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেনে কি বলছে যে ঘর্ষণ দেওয়া আছে, তোমাকে বাহ্যিক বল বের করতে বলছে। আসলে বের করে ফেলি। দেখেন প্রথম কথা, আপনার এ দেওয়া আছে, তাই না? এ দেওয়া মানে কি? দেখেন এদিক দিয়ে বল দিচ্ছ, এদিক দিয়ে ঘর্ষণ কাজ করতেছে। ফর্মুলা ভাই আমার খুব সিম্পল, এ ইজ ইকুয়াল টু এফ নেট বাই এম নেট। কিছুক্ষণ আগে আমরা ইউজ করছি। আচ্ছা দেখেন এফ নেট কি? এদিকে বল দিচ্ছ এফ, পিছন দিয়ে কাজ করতেছে কি ভাই? মিউ এন। পিছন দিয়ে কাজ করতেছে কি ভাই? মিউ এন। তাহলে আমার এখানে এফ আরটা বের করে নেই। এফ আরটার ভ্যালু কত ভাই? মিউ এন, তাই না? যেহেতু আপনার সরতেছে, তার মানে লিমিটিং ভ্যালুই বের করতে হবে। তাহলে ভাই মিউ কত ভাই? এখানে 2/10। এখানে ওজন কত? 100। ধর আমি এখানে জি বলে নিলাম, 10 বললাম। তাহলে ভাই 0, তাহলে 10 কাটাকাটি। আমার এখানে কত ভাই? 200 নিউটন আসলো। তাহলে ভাই আপনার এখান থেকে এফ মাইনাস কত হবে? 200 হবে ঘর্ষণ। এম কত ভাই? 1000 কেজি। এম কত ভাই আপনার এখানে? 4। তাহলে ভাই এখান থেকে সিম্পল আপনার এফটা বের করে নিলে আপনার কাজ শেষ। মানে বাহ্যিক বল বের করতে বলছে, অলরেডি আমরা বহুতবার ইউজ করে আসছি, আবার ভাই জাস্ট একবার ইউজ করে দিলাম। ওকে, সিম্পল। এখন জাস্ট ডিফিকাল্টি লেভেল বাড়াইছে, এটাকে হেলানো তলে নিয়ে গেছে। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে এই জিনিসটা বল দিয়ে তুই 60 কিলোমিটার পার আওয়ারে গেছে, পিছন দিকে বল লাগতেছে। আচ্ছা 60 কিলোমিটার পার আওয়ার মানে বুঝতেছিস
সামনে বল যা দিছিস পিছনেও ঘর্ষণ তাই হয়েছে। কেন? সমবেগে যদি কোনো বস্তু যায় তাহলে তার উপর কোনো এফ কাজ করে না। তার মানে এখানে বাহ্যিক বল আর অবশ্যই আপনার যে ঘর্ষণ বল দুইটা কীভাবে আপনার একই, ঠিক আছে, দুইটা আপনার একই। তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা বের করলেই হবে। আপনাকে চাইছে কিভাবে ফ্রিকশন চাইছে, তার ফ্রিকশনটা আমি বের করে দিই। এফটার ভ্যালু তো ভাই আপনার একই হবে। দেখেন ভাই ফ্রিকশন মানে কি? প্রতিক্রিয়া বল লাগবে। তুই নিজেই জানিস যে ভাই কিছুক্ষণ আগে দেখছেন এই বরাবর কাজ করে কি এমজি কস থিটা, তার মানে এন আর এমজি কস থিটা একই। তার মানে এফ আর ইজ ইকুয়াল টু কত হবে মিউ এন, এন কত হবে আপনার মিউ এমজি কস থিটা। তাহলে এখন জাস্ট ভ্যালু বসাই দেন। মিউ কত হবে 3/10, এম কত হবে আপনার 400, এটা কত হবে আপনার 9.8, আর কস থিটা কত হবে আপনার কস 10 ডিগ্রি। বসাইলে আপনি এফ আর পেয়ে যাবেন। আর এফ আর যে কথা, এফ আপনার একই কথা, কারণ কি এইটা একটা সমবেগে যাচ্ছে, আর সমবেগে গেলে ভাই এফ আর এফ আপনার একদম একই হবে। ওকে, আনত তলের ক্ষেত্রে থিটা আর মিউর মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা ভালো মতো দেখে রাখেন। দেখেন সেটা কি আপনার মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ডিরেক্ট রেজাল্টটা মনে রাখেন, তাইলেই হবে। ভাই প্রমাণটা দরকার নাই, তারপরে যদি খ নম্বরের প্রমাণটা জিজ্ঞেস করে তাহলে আপনি বলে দিতে পারবেন, সমস্যা নেই। খেয়াল করেন এই বরাবর কি ভাই আপনার এমজি সাইন থিটা, তাই না? এমজি সাইন থিটাকে ব্যালেন্স করতেছে কি আপনার ফ্রিকশন, এমজি সাইন থিটাকে ব্যালেন্স করতেছে কি আপনার ফ্রিকশন। তাহলে এমজি সাইন থিটা একটু ফ্রিকশন, ফ্রিকশন কত হবে মিউ এন, কিছুক্ষণ আগে দেখছেন। এর মানে কি ভাই মিউ এমজি কস থিটা। জাস্ট এই একটা লাইন লিখলেই হবে। এমজি এমজি ভাই আপনার কাটাকাটি, তাহলে ভাই মিউ ইজ ইকুয়াল টু কত আসলো ট্যান থিটা আসলো। একটা লাইনে জাস্ট প্রমাণ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি এই জিনিসগুলো আসলে কি আপনার ক্লিয়ার? আচ্ছা, দেন রকেটের কেসটা পড়ায় দেন। দেখেন রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডের ভরের এত অংশ বেগে নির্গমন করতেছে রকেটের তরঙ্গত। আচ্ছা, ওকে, তাহলে ভাই আপনার এখানে ফর্মুলা কি ইউজ করবো? ফর্মুলা হবে আপনার এফ ইজ ইকুয়াল টু ডেল এম। দেখেন ফর্মুলা কি ছিল? ডিপি বাই ডিটি, তাই না? এখান থেকে আপনি কি শিখছিলেন? এখান থেকে শিখছিলেন ভাই এম ডিবি বাই ডিটি, আরটা শিখছিলেন ভি ডিএম বাই ডিটি। খেয়াল করেন এখানে কি লেখা, এত বেগে নির্গমন করতেছে, বেগের কোনো পরিবর্তন নাই, ভরের, তার মানে কি আপনার এই জিনিসটাকে আপনার জিরো হয়ে যাবে। তাহলে এখন দেখেন কি বলছে, বেগ দেওয়া কত 2400, বসাই দেন 2400। ডিএম বাই ডিটি, ডিএম বাই ডিটি মানে কি প্রতি সেকেন্ডে কতটুকু বেরোচ্ছে। দেখো কি লেখা, প্রথম সেকেন্ডে এর ভরের 1/60 বেরোচ্ছে। তার মানে এখানে আপনার ডিএম কত 1/60, মানে কি m/60, এর ভরের 1/60। তাহলে আমি এখানে কি লিখবো m/60 লিখবো। আর এখানে টাইম কত ভাই ডিটি দেওয়া কত 1 সেকেন্ড। তাহলে আমার এখানে কত হবে 1 সেকেন্ড হবে। এটা কত আপনার এফ। আচ্ছা, চাইছে কি ত্বরণ চাইছে, ত্বরণ যদি চাই এফ মানে কি আপনার এম এ না, এফ মানে কি আপনার এম এ। তাহলে আমার এখান থেকে এম আর এমটা কাটাকাটি যাবে। তাহলে আপনার এ বের হয়ে গেল কত 2400 ইন্টু 60, কত ভাই 2400 ইন্টু আপনার 60, এখানে বের হয়ে গেল 2400 ভাগ 60। আচ্ছা, তাহলে 0 0 কাটাকাটি যাবে, তাহলে 424, তাহলে কত ভাই 40 আসছে। আনসার কত ভাই 40, শেষ। ওকে, তাহলে এরকম টাইপের কোশ্চেন আর কি আপনার এখানে আসে। সিম্পল সিম্পল কিউট কিউট কোশ্চেন। ব্যাংকিং কোণটা নিয়ে আমি কথা বলি। দেখেন ব্যাংকিং কোণ যদি কোনো একটা জিনিস আপনার অ্যাঙ্গেলে যদি আপনার ঘোরাফেরা করে, তখন কৌণিক পথে যাচ্ছে, তাহলে সেখানে আপনার ত্বরণটা কাজ করতেছে কি এইভাবে, টান বল কাজ করতেছে কি আপনার এই বরাবর। আচ্ছা, দেখেন আপনার ওজনটা ডিরেক্ট এই বরাবর কাজ করতেছে, এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এই বরাবর আপনার আসবে কি ভাই এমজি কস থিটা, এই বরাবর আসবে কি আপনার এমজি সাইন থিটা। সবসময় মনে রাখবেন এমনভাবে আপনাকে মানে ভেক্টরের উপাংশ ভাগ করতে হবে যেন মানে বৃত্তীয় যে গতিটা হবে, বৃত্তীয় গতির যেন কেন্দ্র বরাবর আর স্পর্শক বরাবর থাকে। কি বললাম? কেন্দ্র বরাবর আর স্পর্শক বরাবর থাকে। খেয়াল করেন কেন্দ্র বরাবর টি, কেন্দ্র বরাবর এমজি কস থিটা, আর স্পর্শক বরাবর আপনার এমজি সাইন থিটা। তার মানে আপনার এই ভেক্টরের উপাংশে ভাগ করাটা 100% হয়েছে। অনেক জায়গাতে আমি দেখি উল্টা পাল্টা যেমনে মন চায় সেমনে উপাংশে ভাগ করতেছে, ভাবে আপনার হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি ভাইয়া, যে আপনার এখানে টি মাইনাস এমজি কস থিটা ইকুয়াল টু এমভি স্কয়ার বাই আর। এফনেট আমি এখানে কি বলতে পারি, এফনেট ভাই আপনি এখানে বলতে পারেন যে টি মাইনাস এমজি কস থিটা ইজ ইকুয়াল টু কি আপনার এমভি স্কয়ার বাই আর। ওকে, এদিকে আপনার ছাতার ক্ষেত্রে বাঁক হয়ে যাওয়ার জন্য কেস, এদিকে এন কস থিটা, এদিকে এন সাইন থিটা, তাহলে ভাই বোঝা যাচ্ছে এন সাইন থিটাই কি আপনার এমভি স্কয়ার বাই আর, এন সাইন থিটাই কি ভাই আপনার এখানে এমভি স্কয়ার বাই আর, আর এন কস থিটা আর এমজি কি ভাই আপনার একই। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, দুইটাকে যদি ভাগ করে দেন তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর হবে, ভি স্কয়ার বাই আর জি হবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আপনার কোশ্চেন বহুতবার আসছে, বহুতবার গাড়ির কেসে আসে, গাড়ির কেসে কোশ্চেন আসে। যেমন আমি এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এইটা আপনার যেমন এই কোশ্চেনটাই আপনি দেখেন রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে দেওয়া আছে। রাস্তায় তো ভাই আর তুমি হেলায় যেতে পারবে না, তাই না? রাস্তায় তো তোমার ওই সেম কাজটাই করতে হবে। ওকে, এখন দেখেন রাস্তার ক্ষেত্রে একটা গাড়ি আপনার যাচ্ছে, এই বরাবর আপনার প্রতিক্রিয়া বল, এটা আপনার থিটা ছিল, আপনি ভাগ করে নিয়েছেন।
এই বরাবর এন কস থেটা, এই বরাবর আপনার এন সাইন থেটা। এম জি আপনার নিজ বরাবর কাজ করতেছে, সবই ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চে কি বলছে, থেটা বের করো। দেখেন থেটা কেমনে বের করবেন, এইচ দেওয়া এক্স দেওয়া, এইচ দেওয়া এক্স দেওয়া। আচ্ছা এখানে আপনার এক্সটা দেওয়া থাকবে না, আপনাকে দেওয়া থাকবে রাস্তার ভেদের উচ্চতা। রাস্তার ভেদের উচ্চতা, ভেদের উচ্চতা মানে কি, এই পুরাটার ডিফারেন্স দেওয়া থাকবে এক্স। এখন কথা হবে থেটা বের করবো কিভাবে। প্রথম কথা, রাস্তার ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনার ব্যাংকিংটা খুব হালকা হয়, খুবই হালকা, এবং থেটাটা অনেক ছোট হয়। থেটা যেহেতু আপনার ছোট হয়, তাই আমি এখান থেকে বলতে পারি ট্যান থেটা যে কথা, সাইন থেটা যে কথা, থেটা একই কথা। তাই আমি এখান থেকে সাইন থেটাটা বের করবো। যদি আমি এখান থেকে সাইন থেটাটা বের করি, তাহলে আপনার সাইন থেটা ইজ ইকুয়াল টু কত হবে, আপনার এইচ বাই এক্স হবে। তাহলে এখান থেকে আপনি থেটাটা ইজিলি পেয়ে যাবেন, এইচ এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, থেটা আপনার ইজিলি বের হয়ে যাবে। আচ্ছা এবার কি জিজ্ঞেস করছে, এন এর ভ্যালু জিজ্ঞেস করছে। এখন যদি আপনি এখানে এন এর ভ্যালু জিজ্ঞেস করে, তাহলে আপনি এখানে কিভাবে করবেন। আচ্ছা দেখেন, এন এর ভ্যালু বের করার জন্য আপনাকে ইকুয়েশনগুলো জানতে হবে। আমি উপাংশে ভাগ করছি, এই বরাবর এন সাইন থেটা ছিল, তো আমি এখান থেকে কি বলতে পারি, এন সাইন থেটা ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর। আর এদিকে আপনার কি এন কস থেটা ইজ ইকুয়াল টু কত হবে, আপনার এম জি। এন কস থেটা ইকুয়াল টু আপনার এম জি। আচ্ছা আপনাকে অবশ্যই গাড়ির ভর দিয়ে দিবে, আপনাকে অবশ্যই গাড়ির ভর দিয়ে দিবে। ভর দেওয়া থাকলে তুমি অ্যাঙ্গেল তো পাইছি কিছুক্ষণ আগে, ভর দিয়ে দিবে, জি দেওয়া থাকবে, আপনি এখান থেকে আরামসে এন কস থেটা পেয়ে যাবেন। মানে আমার এই ইকুয়েশন বের করেই এন বের হয়ে গেল। এটা আপনার কি কুমিল্লা বোর্ড 22-এ আসছিল একবার, ঠিক আছে, আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা ওকে, এবার কেউ যদি বলে আপনার ভি ম্যাক্স বের করেন, ভি ম্যাক্স বের করার জন্য আপনি কি করবেন, ভি ম্যাক্স বের করার জন্য ফর্মুলা তো আমি অলরেডি জানি। ফর্মুলা কি বলতো, ফর্মুলা শিখাইছেন কিছুক্ষণ আগে, ট্যান থেটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। অলরেডি আমি সাইন থেটা জানি, দেখো লেখা আছে সাইন থেটা যে কথা, ট্যান থেটা কি কথা, ট্যান থেটা জানি। আর আমি পেয়ে যাব, আর তোমাকে দিয়ে দিবে ও যে বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিবে, ব্যাসার্ধটাই হলো আপনার আর। জি দেওয়া থাকবে, ভিটা তুমি এখান থেকে আরামসে বের করে নিবা, ঠিক আছে। আচ্ছা কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ, এটা একটা এমসিকিউতে কোশ্চেন আসছিল, কেমনে করবেন, এম ভি স্কোয়ার বাই আপনার আর, এটা কিভাবে আপনার মান দেওয়া আছে। এখন যদি ভেক্টর ফরম্যাট আপনাকে অ্যাড করতে হয়, তাহলে কিভাবে আপনার এখানে একক ভেক্টরও অ্যাড করতে হবে। একক ভেক্টর কি আপনার আর, একটা ধরো আমার বল এখানে ঘুরতেছে, এটা ভর আমার হলো এম, তাহলে দেখেন একটা ভিতর দিকে একটা একক ভেক্টর আছে, তাই না, এই যে এই বরাবর কি আপনার এম ভি স্কোয়ার বাই আর, আর বাহিরের দিকে একটা আর ভেক্টর আছে বা সরণ ভেক্টর আছে। সরণ ভেক্টরটা কি এখান থেকে আপনার বাহির দিয়ে কাজ করতেছে, এটা কি আপনার সরণ ভেক্টরটা বাহির দিয়ে কাজ করতেছে বা আর ক্যাপ। আচ্ছা তাহলে আপনি এখান থেকে দেখেন, খেয়াল করেন, এটা কি আপনার মান, এটা কি আপনার দিক, মান আর দিক। দেখেন মান আর দিকের মধ্যে কি উল্টা পার্থক্য আছে, কারণ কি আপনার আর ক্যাপটা বাইরের দিকে যাচ্ছে, তো আমি আর ক্যাপটাকে উল্টায় নেগেটিভ আর করে নিব। ওকে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, নেগেটিভ এম বি স্কোয়ার বাই আর, এখানে আপনার আর বসবে, আর ভেক্টর বসবে, আর এখানে কি ভাই আপনার জাস্ট আরটা বসে যাবে, একক ভেক্টর এভাবে বের করে। ওকে, তাহলে এখান থেকে স্কোয়ার করলে আসবে কি এম বি স্কোয়ার বাই আর এর স্কোয়ার, আর এখানে কি আপনার আর ভেক্টর শেষ। তাহলে এটা আপনার অলরেডি এমসিকিউতে আসছে, সো এটা বের করা সিম্পল। ওকে ইজি। দেখেন এখান থেকে আপনাকে টেনশন বল বের করতে দিতে পারে, টেনশন বল বের করে ফেলবেন, বের করা খুব সিম্পল, আবারও অলরেডি করছি আমরা। এটা আপনার কি ভাই থেটা, এদিকে আপনার এমজি কস থেটা, তাহলে আমি কি লিখতে পারি, টি মাইনাস এমজি কস থেটা ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর। ওকে আচ্ছা একটু ফাস্ট যাচ্ছি, কারণ আমাদের কিছু করার নাই, টপিক যেতে আমাদের অনেক, আমাদেরকে ফার্স্টে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, একটা তোমার ব্লক আছে, ব্লকটা বেঁকে যাচ্ছে, আরেকটা জিনিস কি তোমার ঘুরতেছে, এটা কি রৈখিক বেগ, এটা কি আমার কৌণিক বেগ। ওকে, জড়তার ভ্রামক কি ভাই, জড়তার ভ্রামক হলো একটা বিন্দুর জন্য জড়তার ভ্রামক বের করে, ঠিক আছে। একটা অক্ষ দেওয়া আছে, এখান থেকে আর দূরত্ব তোমার একটা এম ভর দেওয়া আছে, জড়তার ভ্রামক বের করতে পারলে সিম্পল ফর্মুলা এম আর স্কোয়ার। ফর্মুলা মুখস্থ রাখেন, এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার। ওকে, দেখেন একটা অবজেক্ট এখানে ছিল, অবজেক্টটাকে ছেড়ে দিছো, ছেড়ে দিয়ে এখানে চলে আসছে, তিনটা বিন্দু দেওয়া আছে এখানে, বিন্দু নাম্বার এ, বিন্দু নাম্বার বি, বিন্দু নাম্বার সি। তিনটা কি একই সময় এখানে আসবে, অবশ্যই ভাইয়া একই সময় আসবে। তার মানে ভাই তিনটার জন্য টাইম আমার একই। তিনটার কি দূরত্ব একই, না ভাই দূরত্ব একই, অক্ষ থেকে তিনটারই দূরের দূরত্ব আলাদা, তারপরে আমি কি লিখবো ভাই, এখানে আলাদা লিখবো। তিনটার কি আপনার বেগ একই হবে, আচ্ছা বেগ একই হবে কি হবে না, তার জন্য আমাকে কি জানা লাগবে, তার জন্য জানা লাগবে আমার ভির ফর্মুলা। ভির ফর্মুলা কি ওমেগা আর, ভাই আর যেহেতু আলাদা, তার মানে ভি অবশ্যই আলাদা হবে, তারপরে আমাকে এখানে কি লিখতে হবে, আলাদা লিখতে হবে। এখান থেকে একটা কোশ্চেন সিকিউতে বোর্ডে আসছে, তিনটা বিন্দুতে ভি জিজ্ঞেস করছিল, তোমাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, ওমেগাটা বের করতে হবে। ওমেগা বের করবা কেমনে, ফর্মুলা জানো, 2π/t দিয়ে, আর তোমাকে দিয়ে দিছিল, দিয়ে তুমি তিনটা বিন্দু ভি বের করে ফেলবা। ওমেগা কি একই হবে, অবশ্যই ভাই একই হবে, কেন, ওমেগা মানে কি 2π/t, যেহেতু টি আলাদা হয় নাই, মানে ওমেগাও একই হবে না, দুজন একই কোণ ক্রিয়েট করবে। খেয়াল করো, এই যদি থেটা অ্যাঙ্গেল যায়, এও থেটা অ্যাঙ্গেল যাবে, এও থেটা অ্যাঙ্গেল যাবে, তিনটারই কি হবে আমার ওমেগা একই, তার মানে কি হবে ওমেগা সেম। আচ্ছা
এ কি আলাদা হবে, দেখো এর ফর্মুলা কি, আলফা কি বেসিক্যালি, আলফা হলো বেসিক্যালি আপনার ডি ওমেগা বাই ডিটি। আলফা কি বেসিক্যালি আপনার ডি ওমেগা বাই ডিটি। আচ্ছা, যদি ভাই ডি ওমেগা বাই ডিটি হয়, এখানে কি ভাই ওমেগার কোনো চেঞ্জ হচ্ছে, ওমেগার কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে ভাই যদি ওমেগার কোনো আপনার চেঞ্জ না হয়, যদি আপনার এখানে ওমেগার কোনো, আলফা কি বেসিক্যালি আলফা হলো ডি ওমেগা বাই ডিটি, যদি ভাই ওমেগার কোনো চেঞ্জ না হয় তার মানে কি জিরো, তার মানে আমার এখানে এ কি ভাই জিরো, তার মানে তিনটা পয়েন্টের কি আমার এ কত হবে, তিনটা পয়েন্টের আমার এ হবে কি আপনার জিরো, ঠিক আছে, তিনটা পয়েন্টের এ কি আপনার এখানে জিরো হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, নেক্সট যাই। আচ্ছা, এই বস্তুর জড়তার বের করতে বলছে আপনাকে, বেসিক্যালি এখানে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। আমাদের ইন্টিগ্রেশন লাগবে না, ডাইরেক্ট রেজাল্টটা মুখস্থ রাখো। যদি সাইডে থাকে তাহলে সেখানে ফর্মুলা হয় ml²/3, যদি সাইডে থাকে তাহলে ফর্মুলা হয় কি ভাই ml²/3। আচ্ছা, যেমন দেখেন এখানে বিন্দুতে আছে mr², একটা লাঠি দেওয়া আছে, লাঠিটার পুরোটা ভর আর দূরত্বে আছে, আর দূরত্বে থাকা মানে কি, পুরোটা ভর কত এম, দূরত্বতে আছে কত আর, সিম্পল ফর্মুলা mr², দৈর্ঘ্যের কোনো চেঞ্জ আসবে না। মেইন ব্যাপারটা কি, অক্ষ থেকে যে দূরত্বতে প্রতিটা ভর যদি একই মানে অ্যালাইনমেন্টে থাকে বা একই দূরত্বে যদি থাকে, দেখো একই দূরত্বে পুরো ভরটা না জিবে, তাহলে ফর্মুলা লিখে দাও mr²। এখন দেখো রিংয়ের ক্ষেত্রে ফর্মুলা কি আপনার mr² হবে, ঠিক আছে। কেন, কারণ দেখো এখান থেকে তুমি আর দূরত্বেই পুরো এম ভরটা একইভাবে আছে, তারপর তুমি বলতে পারো যে ভাই যেটা একই অ্যালাইনমেন্ট, তাহলে আমার ফর্মুলা কি mr²ই হবে। যেমন দেখো সিলিন্ডার, ফাঁকা সিলিন্ডার মানে কি, এটাকে চাপ দিয়ে চার একটা রিং বানানো যায় না, যেভাবে বানানো যায়, যদি পুরোটা ভর আপনার এম হয় তাহলে এখানে এটাও হবে কি আপনার mr², ঠিক আছে, সিম্পল। ডিস্কের কেসে ভর যেহেতু কাছাকাছি চলে আসছে, তাই ফর্মুলা হবে mr²/2, মুখস্থ রাখতে হবে। দেখো ফাঁকা কোণ, চাপ দিয়ে দাও, চাপ দিলে ভাই এটা ডিস্কে কনভার্ট হবে, মানে ফর্মুলা কি mr²/2। নিডের গোলক, চাপ দিয়ে দাও, আরেকটা ডিস্কে কনভার্ট হবে mr²/2। মানে মেইন কথা ভরের অ্যালাইনমেন্ট এখানে ভাইয়া ম্যাটার করে। আচ্ছা, নিডের গোলক ভাইয়া, যদি নিডেড গোলক হয় তাহলে 2/5 mr², যদি ফাঁকা হয় তাহলে 2/3 mr²। মুখস্থ রাখবা কিভাবে, ভর যত দূরে জড়তার ভ্রামক তত বেশি, ভর এখানে দূরে তাই জড়তার ভ্রামক কত 2/3, যেটা বড়, ভর এখানে ভাই কাছে তাই ভাই জড়তার ভ্রামক এখানে ছোট, মানে কত ভাই 2/5 mr²। আচ্ছা, যেমন এখানে এটা ভাই দনটা খেয়াল করো, দূরে আছে ml²/3 হবে, মাঝখানে থাকলে ml²/12 হবে, ঠিক আছে, মুখস্থ রাখতে হবে 12 1 2, কেমনে মনে রাখবা, দুইটা সাইড তাই 1 2, আমাদের জাস্ট মুখস্থ রাখতে হবে, ডেরিভেশন আসে না। এখানে যদি এই জিনিসটাকে তুমি যদি ফোল্ড বা খুলে যদি দাও, তাও যদি ভর তোমার এম হয় আর দৈর্ঘ্য তোমার যদি এখনো এল হয়, ফর্মুলা একই থাকবে ml²/3। কারণ কি, অক্ষ থেকে দূরত্ব এখনো তোমার চেঞ্জ হয়নি, আগেও এল ছিল এখনো এল আছে, ঠিক আছে, জাস্ট সেম জিনিসটাকে তোমার খুলে রাখা হয়েছে। ওকে, সমান্তরাল অক্ষ উপপাদ্য কি, যে কোনো অক্ষের তুমি যদি বের করতে চাও, তোমাকে ভর কেন্দ্রের আগে জড়তা ভ্রামক জানতে হবে, সেটার সাথে প্লাস করে দেবা md², তাহলে তুমি ওই অক্ষটার জড়তা ভ্রামক পেয়ে যাবা, সিম্পল কথা। ওকে, আচ্ছা, তার মানে কি ভাই, জড়তার ভ্রামকের জড়তার মানে ভর কেন্দ্র দিয়ে জড়তার ভ্রামক সবচেয়ে কম ভ্যালু হয়, বাকি যে কোনো অক্ষতে তোমার কষ্ট বেশি হবে। এবং দেখো এখানে দেখো খেয়াল করো কি বলছে, এই অক্ষটা তোমাকে দিয়ে বলছে এখান থেকে বের করো, কেমনে বের করবা, দেখো ডিস না, এই অক্ষতে বের করতে হবে, কেমনে বের করবা, ICOM প্লাস md², সেন্টার অফ মাস গেলে ভাই কত হবে mr²/2 প্লাস দূরত্ব কত ভাই আপনার, আর কত আসবে mr², হাফ আর এক কত ভাই, হাফ আর এক হলো 1.5 মানে কত ভাই 3/2 mr²। এবার দেখো সেম সিলিন্ডার আছে, সিলিন্ডার তো ভাই 2/5 mr², তার নতুন করে কিছু না। আচ্ছা, লম্ব অক্ষ উপপাদ্য কি, তো একটা শীট আছে, শীটে এটা x অক্ষ, এটা y অক্ষ, তাহলে মাঝখান দিয়ে যেটা যাবে এটা হলো IZ। তাহলে তুমি এখানে দেখতে পাবো যে ভাই IZ কি, I1 আর I2 তলতে যাবে, I3 I1 আর I2 ছেদবিন্দুতে যাবে, এখানে আপনার I3 হবে কি I1 প্লাস I2, কি হবে I1 প্লাস I2। এটাই লম্ব অক্ষ উপপাদ্য, যে একটা 2D প্লেনার বা একটা 2D অবজেক্টের অক্ষ, দুইটা অক্ষ যদি লম্ব বরাবর থাকে, ওদের যোগফল হবে লম্ব দিয়ে যে অক্ষটা যাবে তার জড়তা ভ্রামকের সমান। আচ্ছা, যেমন এখানে আপনার দুইটার আমি বের করব কিভাবে, এখানে একটা রিং দেওয়া আছে, রিংয়ের ব্যাস দিয়ে বের করব, ডিস্কের ব্যাস দিয়ে বের করব, কেমনে বের করব, সবার আগে ভাইয়া দেখেন একটা রিংয়ের দেখেন খেয়াল করেন, একটা রিং যখন ছিল, রিংয়ের একদম ছেদবিন্দু বরাবর লম্ব বরাবর I3, এটা ভাই ছিল কত mr²। এখন দেখেন আপনি যদি এই বরাবর ধরেন বললেন হলো I1 আর এটাকে বলেন I2, এই দুইটি আমার লম্ব অবস্থাতে আছে, একই তলে লম্ব অবস্থাতে আছে, তাহলে আমি এখানে কি বলতে পারি যে ভাইয়া I1 প্লাস I2 = I3, এটা আমার রিং, এটা আমার I1, এটা আমার I2, এই বরাবর I3 ভ্যালু জানি mr²।
I1 আর I2 যেহেতু লম্ব বরাবর আছে এবং I1 আর I2 ভ্যালু একই, কারণ কি বৃত্তের তো ভাই ব্যাস চেঞ্জ হবে না, তাই না? তাহলে আমি কি লিখতে পারি ভাই I1 আর I2 একই, তারপরে এখান থেকে কি বলা যায় ভাই 2i আর I3 কত ভাই mr স্কয়ার। তাহলে এখান থেকে আপনার I কত আসতেছে, I আসতেছে আপনার mr স্কয়ার বাই 2। সিম্পল। বাট তুমি শর্টকাট হিসেবে ভাবতে পারো যে লম্ব অবস্থা থেকে ব্যাসে গেলে সবসময় 2 দিয়ে ভাগ হয়। যেমন খেয়াল করো, ডিস্কের লম্ব অবস্থায় জড়তার ভ্রমক কত ভাইয়া mr স্কয়ার বাই 2। লম্ব অবস্থা থেকে ব্যাসে গেছো, তাহলে এই জিনিসটার অ্যান্সার হবে কত, 2 দিয়ে ভাগ করো mr স্কয়ার বাই 4, mr স্কয়ার বাই 4। ওকে, চক্রগতির ব্যাসার্ধ কি, পুরো ভরটাকে একটা জায়গাতে যদি বিন্দু ভর হিসেবে কাউন্ট করা হয় এবং সেই বিন্দু ভরের জড়তার ভ্রমক যদি আগের জড়তার ভ্রমকের সমান হয়, তাহলে সেখানে তোমাকে অবশ্যই একটা দূরত্বে ফিক্স করতে হবে। সেই দূরত্বটা যেটা ফিক্স করলে সেটাকে বলে চক্রগতির ব্যাসার্ধ। মানে বেসিক্যালি ধরো এইটার জড়তার ভ্রমক হলো 50, তুমি পুরো ভরটাকে একটা বিন্দু ভরে আনলা, তাহলে এমন একটা দূরত্ব রাখতে হবে যাতে ওই বিন্দু ভরেরও mr স্কয়ার ফর্মুলা স্কয়ার 50-এ আসে, তখন যে দূরত্বটা পাবা সেটাকে বলে চক্রগতির ব্যাসার্ধ। তোমাকে বললো ভাই এটা চক্রগতির ব্যাসার্ধ বের করো, এটার জড়তার ভ্রমক কত ভাই ml স্কয়ার বাই 3, ফর্মুলা কি mk স্কয়ার। তাহলে ভাই কে বের হবে কত, কে বের হবে হলো আমার l/√3। কণিকের ইফেক্ট কি, এফ অ্যাপ্লাই করা হয় কিভাবে এফ দিচ্ছ তার উপর ডিপেন্ড করে। যেমন তোমাকে এখানে টর্ক বের করতে বলছে, খেয়াল করো ব্যাসার্ধ কত তোমার এখানে আর, এবার তোমার আর আসবে, ফর্মুলা তোমার খুব সিম্পল আর এফ সাইন থিটা। ঠিক আছে, টর্কের ডিরেক্ট ফর্মুলা মনে রাখলেই হবে আর ক্রস এফ অথবা আর এফ সাইন থিটা। যদি কেউ শুধু ভ্যালু বলে, শুধু ভ্যালু বের করতে বলে ভাই আর এফ সাইন থিটা। আচ্ছা দেখো 2 মিনিট পর পর ঘুরতেছে, থিটা আলফা সবকিছু বের করতে বলছে। থিটা ভাই তুমি বের করতে পারবা, আলফা বের করতে পারবা, L2 বের করতে পারবা, ওমেগা তোমাকে, টর্ক তোমাকে, টাও তোমাকে এখানে ভাই বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা করাই দিই, তাহলে তোমার কাছে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। দেখো 2 মিনিট পর প্রতি মিনিটে তোমার 120 বার ঘুরতেছে, বলছে কি ভাই থিটা তোমার কত হবে। আচ্ছা দেখো প্রথম কথা, থিটা মানে কি ভাই তোমার এখানে এস জিজ্ঞেস করছে, থিটা মানে কি ভাই তোমার এখানে এস জিজ্ঞেস করছে, তাই না? আচ্ছা 2 মিনিট পর শুরুতে যেহেতু কোনো কিছু বলে নাই, তো আমরা ধরে নিলাম এটার রেস্টে ছিল ওমেগা কি ভাই আমার 0, টি আমার এখানে দেওয়া আছে, ওমেগা আমাকে দিছে, থিটা বের করতে বলছে। নর্মালভাবে চিন্তা করো, ইউ দেওয়া, টি দেওয়া, ভি দেওয়া, এস বের করতে বলছে। ফর্মুলা কি চিনা চিনা লাগে না, জি ভাই লাগে, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তার মানে থিটা বের করতে পারবো না, জি ভাই পারবো, ওমেগা আই ওমেগা এফ বাই 2 ইন্টু টি। কিছুক্ষণ আগে ভাই বের করছেন, পারবো ভাই, 1 নাম্বারটা বের হয়ে যাবে। 2 আলফা বের করতে বলছে বা এ বের করতে বলছে, ইউ দেওয়া, ভি দেওয়া, টি দেওয়া, এ চাইছে। ফর্মুলা কি ভাই, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভাই 2 নম্বরের ফর্মুলা কি বসবে, ওমেগা এফ ইজ ইকুয়াল টু ওমেগা আই প্লাস আলফা টি। টি আমি জানি ওমেগা এফ আমার 0, ওমেগা এফ ওখান থেকে প্রতি মিনিটে 2πn/t দিয়ে বের হয়ে যাবে। বা L2 বের করতে বলছে, 2 মিনিটে L2 বের করতে বলছে। L2 ফর্মুলা কি আই ওমেগা, কেমনে বের হইলো, নর্মাল ভরবে কি এম ভি, এম এর জায়গায় বসছে আই, ভির জায়গায় বসছে ওমেগা। তাহলে আমার এখানে আই কি, দেখো এই জিনিসটা কি আমার নর্মাল mr স্কয়ার বিন্দু বস্তু। তাহলে আমার এখানে mr স্কয়ার যদি হয়, তাহলে আমি 0.5 ইন্টু আর স্কয়ার কত 80/100 ইন্টু স্কয়ার দিলেই হবে। ওমেগা দেখো 2 মিনিট পর এক্সাক্ট ওমেগা আমি জানি, ওমেগা বসাই দিলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। এখন যদি বলে কি ভাই টাও বের করেন, আচ্ছা টাওর ফর্মুলা কি ভাই আই আলফা, আই ওখান থেকে বের করলাম, আলফা আমি এই ফর্মুলা দিয়ে বের করছি, তাহলে আমি এখান থেকে ভ্যালু পেয়ে যাবো না, জি ভাই পেয়ে যাবো। ম্যাথগুলো অবশ্যই কমপ্লিট করবেন, তাহলে কিন্তু ভাই কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার হবে। দেখেন ভির জায়গায় ওমেগা, এর জায়গায় আলফা, পির জায়গায় ভরবেগ, কি আমার গতিশক্তি দেখো সেম ভাবে চেঞ্জ হয়েছে, এম এর জায়গায় আই, ভির জায়গায় তো ওমেগা, এটা ভরবেগ ছিল, একটা কৌণিক ভরবেগ ছিল। এল কি আমার আর ক্রস পি, টাও ছিল কি আর ক্রস এফ, দেখো কে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার, এটা কি হাফ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে, সিম্পল। নেক্সট আসি, প্রতি মিনিটে 120 বার করলে এল কত হবে, তাহলে ফর্মুলা কি হবে আমার আই ওমেগা, ওমেগা দেওয়া আছে, আই পেয়ে যাবো সেম mr স্কয়ার দিয়ে। টাও ফর্মুলা আমরা জানি ভাই, টাওর ফর্মুলা কি কি আছে দেখেন, আই আলফা আছে আর কি আমার আর ক্রস এফ আছে। ঠিক আছে, ভেক্টর ফরম্যাটে, অথবা তুমি যদি ভেক্টর ফরম্যাট ছাড়া লেখো তাহলে আর এফ। এল আমার এখানে কি আছে আই ওমেগা, এটা আমার আছে কি এম ভি আর, এটা আছে আমার হাফ এম বি স্কয়ার, বা এটা আছে আমার হাফ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে, ওকে, মানে দুইটা একই হবে না, যদিও একটা তোমার নর্মাল, একটা তোমার কৌণিক। যাই হোক, সিওএম কি ভাই, যদি তুমি বাইরে থেকে কোনো বাহ্যিক বল না দাও, কিছুক্ষণ আগেও দেখছি ভরবেগ, শুরুর ভরবেগ শেষের ভরবেগ একই থাকে। এখানে কি বলতে পারি, শুরুর কণিক ভরবেগ শেষের কণিক ভরবেগ একই থাকে। যেমন একটা কোশ্চেন দেওয়া আছে, সলভ করি, বাইরে থেকে কোনো বল লাগায় নিচে নিজে নাচতেছিল, হাতটা কাছে নিয়ে আসছে, তাহলে কি ভাই স্পিড বেড়ে যাবে। এখন বেটা I1/I2 বের করবো কেমনে,
এখন শুরু সিম্পল, এল আই আর এল এফ একই থাকবে, শুরুর ভরবেগ শেষের ভরবেগ একই, কৌণিক আর কি। এখানে ফর্মুলা কি, I1 ওমেগা টু, এখানে কি আমার I2 ওমেগা টু। কে যদি বলে I1 বাই I2 বের করো, খুব সিম্পল, ওমেগা টু আমার কি হবে দেখেন 2πn/t, মিনিটে 30 বার করতেছে, তার মানে কি ভাই 2π 30/60 সেকেন্ড। আর ওমেগা 1 কি, ওমেগা 1 হলো 2π 20/60। তাহলে আমার এখান থেকে ভাই ইজিলি বের হয়ে যাবে 2π 2π কাটাকাটি, 60 কাটাকাটি, তাহলে ভাই আমার I1 বাই I2 কত হবে 3/2, শেষ, 3/2। ওকে, তাহলে মোটামুটি ভাই এই আমাদের কনসেপ্ট ছিল, ঠিক আছে। আর এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো ভালো মতো দেখে নিন, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ। কেমন লাগছে লেকচার ওটা অবশ্যই জানাবেন। আমরা খুব স্পিডে বলছি, খুব স্পিডে পড়াইছি, মেইন কনসেপ্টগুলো করে দেওয়ার চেষ্টা করছি, একবার রিকল করানোর ট্রাই করছি, কোন ফর্মুলা কীভাবে হয় না হয় মুখস্থ করবেন, অ্যান্সার বসান, দ্যাটস ইট। আমি আপনাকে মুখস্থ করে অ্যান্সারও বসাই দিছি, জাস্ট এখন ক্যালকুলেটরটা হাতে নিয়ে ঠিকভাবে সলভ করে আপনাকে সব কিছু ক্রস চেক করতে হবে, ঠিক আছে। তাহলে প্র্যাকটিস স্লাইড আপনাকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ওখান থেকে যে আপনি ভাই মাসবি করে নিন। তাহলে সবাই ভালো থাকেন। অলরেডি আজকে লেকচার 2x হয়েছে, তাহলে আর 2x দেখতে হবে না, ঠিক আছে। 2xই তো দেখেন, আর তাদের বেশি স্পিড লাগলে 0.5x দেখে নিন। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, টাটা।